बड़ी बड़ी देश में ऐसी छोटी छोटी बातें होती रहती है। আচ্ছা, ব্যাস কবে যাওয়া হবে? ভিসাটা তো তোকে পাই। পায়ের তলায় সর্ষে, এই কথাটা যদি বলা হয় ওটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মানে এখন ইলিশ মাছে সর্ষে কম, পায়ের তলায় সর্ষে বেশি। একদম সম্পূর্ণ। কোনো দিনই কোনো ব্লগারকে আমি বলবো যে কখনো চোখ বন্ধ করে 100% ভরসা করা উচিত নয়, সেটা আমাকেও না। বন্দুক চালিয়েছিলাম আর আফ্রিকায় আচ্ছা, গিয়ে অভিজ্ঞতা বন্দুক রয়েছে। একদম স্ট্যাটাসও দিয়েছিলাম কদিন আগে, সবাই বলছে সত্যি কৌশিক বন্দুক চালিয়েছিলাম। হ্যাঁ মানে সিংহের সামনে থেকে মাইক্রোফোন উদ্ধার করে নিয়ে আসা। একদম। একটা যখন ভ্লগ কোথাও শ্যুট করতে যাই আমি সবসময় খারাপ দিকটা ভাবি যে এখানে গিয়ে অনেক কিছু হতে পারে, আমি কিন্তু সবথেকে খারাপ দিকটা দিয়ে ভাবা শুরু করি। তার মানে কৈলাসে সত্যি সত্যি চুল আর নখ বেড়ে যায়। বেড়ে যায়। ভারতীয়রা বিভিন্ন জায়গাতে গিয়ে এমন সব হারকাত করছে না, বিভিন্ন দেশে গিয়ে এমন কিছু কাণ্ডকর্তি করছে যার জন্য আমাদের ভারতীয়দেরকে বিভিন্ন জায়গায় ভিসা নিয়ে এরপরে প্রবলেম তৈরি হবে, ভিসাই দেবে না, ইন্ডিয়ান নো ভিসা। তো এখন না মানুষের মধ্যে মধ্যে প্রতিযোগিতা, আর আমি এই প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে গিয়েছি বা কোথাও পিছিয়ে গিয়েছি, বা আমি হয়তো প্রতিযোগিতায় যাওয়ার জন্য উপযুক্ত নই। তো আমি ওই জন্য এখন আমি ব্যাকডেটেড। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন ট্রাভেল উইথ কৌশিক চ্যানেলের হোস্ট কৌশিক পাল। এই পডকাস্টে কৌশিকদা ট্রাভেলের নানান এক্সপিরিয়েন্স নিয়ে কথা হলো। কৈলাস মানসরোবর থেকে শুরু করে আফ্রিকা, নানান বিষয়ে আলোচনা হয়েছে। এবং যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদেরও কিন্তু অনেক কিছু জানার রয়েছে এই পডকাস্ট থেকে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। কৌশিকদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? আছি, ভালো খারাপ সব মিশিয়ে আছি। এখন একটু ভালো আছি, যদিও ক্লান্ত আছি, তুমি হয়তো চেহারা দেখে বুঝতেই পারছো, বাট মনের মধ্যে আলাদা একটা শান্তি আছে। হ্যাঁ, মানে একটার পর একটা ট্যুর তো চলছে, মানে দেখে মনে হচ্ছে যে একটু টায়ার্ড, একটু রেস্ট দরকার। এখানে কোথা থেকে আসা হলো? মানে কিছুদিন আগেই দেখলাম যে শ্রীলঙ্কায় ছিলেন। শ্রীলঙ্কা গিয়েছিলাম দুদিনের জন্য, তারপরে বাড়ি ফিরে এসে দুদিন কাজ টাজ করলাম। তারপরে আবার গতকাল রাতে একটা অনুষ্ঠান ছিল তোমার আকাশবাণীতে, আমি গতকাল সন্ধ্যাবেলা কলকাতা এসে পৌঁছেছি, তাদের অনুষ্ঠান করে এসেছি, এসে রেস্ট নিয়েছি। তারপরে আবার আজকে সকালে বেরিয়ে গেছিলাম ভিএফএস অফিসে ভিসার জন্য, ভিসার কাজকর্ম করে এলাম, সব ডকুমেন্টেশন টাকা করে জমা দিয়েছে। এখন তোমার এখানে আবার এখানকার অনুষ্ঠান করে আবারও ফিরবো হচ্ছে বহরমপুর, আবারও 5 ঘন্টার জার্নি। মানে চলতেই থাকে, মানে পায়ের তলায় সর্ষে, এই কথাটা যদি বলা হয় ওটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মানে এখন ইলিশ মাছে সর্ষে কম, পায়ের তলায় সর্ষে বেশি। একদম সম্পূর্ণ। আচ্ছা, ভিসার কথা বললেন, এবার কোন দেশের ভিসা? ওই বাঙালির ইমোশন, মানে সবার ইমোশন, ভারতবাসীর ইমোশন, ওই যে দিলওয়ালে দুলহনিয়া ले जाएंगे, আচ্ছা बड़ी बड़ी देश में ऐसी छोटी छोटी बातें होती रहती है। আচ্ছা, ব্যাস কবে যাওয়া হবে? ভিসাটা তো তোকে পাই, তারপরে নয় না, বলবো। সে তো হয়েই যাবে। বিয়ে ঠিক হলে তবে তো কার্ড ছাপাবো, আগে থেকে তো কার্ড ছাপিয়ে কোনো লাভ নেই। তাও একটা আইডিয়া নিয়ে রাখি হবে আমি। পুজোর পরেই হবে, ওই যে পুজোর পরে আমাদের একটা বেড়াতে যাওয়ার ব্যাপার থাকে, যে সবাই পুজোর পরে বেড়াতে যাবো, তো ওরকম কিছু একটা প্ল্যানিং চলছে। এখন দেখা যাক ভিসাটা পাই কবে। মানে এটা তো সত্যি, মানে সুইজারল্যান্ডে যাওয়া সমস্ত বাঙালি কেন, ভারতীয়দের কাছেই একটা বিশাল ব্যাপার। আমার তো ইচ্ছে ছিলই, এবার এটাও একটা দেখার যে আমি ফার্স্ট টাইম ইউরোপের প্ল্যান করছি, এবার ভিসা পাবো কি পাবো না এটা মনের মধ্যে টেনশন আছে, কারণ ইউরোপের ভিসা তো অনেক রিজেকশন আসে সেনগেন ভিসাতে। এবার তাদের যে ডকুমেন্টেশন, তার যে প্রপার ডকুমেন্টেশন সব কিছু করে রেডি করে জমা দেওয়া, তারপরেও মনের মধ্যে টেনশন, কারণ এটা বড় অ্যামাউন্টও লাগে ভিসার জন্য, এবং তোমার যদি ভিসা রিজেক্ট হয়ে যায় তোমাকে আবারও নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তখন তো আবারও সেই খরচাটাই হবে। তো ওইটা একটা রিস্ক থেকেই যায় যে হবে কি হবে না, হলে কতদিনের জন্য হবে, দেখা যাক এখন কি সেটা হচ্ছে। তো থাকেই, কিন্তু আমরা আশা করব পুজোর পর আমরা সুইজারল্যান্ড দেখতে পাবো আপনার সঙ্গে। হবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে প্যারিসে গিয়ে প্যাটিস খাওয়া হতেই পারে, ফাটাফাটি প্যারিসে গিয়ে প্যাটিস। কিংবা সুইজারল্যান্ডে গিয়ে সজনে পাতার ঝোল। হ্যাঁ, যদি আফ্রিকাতে গিয়ে মুড়ি খাওয়া হতে পারে তাহলে এটাও হতে পারে। একদম একদম মানে কি বাঙালি ছিল সেই এক্সপিরিয়েন্স? ওই মুড়ি খাওয়ার। হ্যাঁ, তো ট্রেনে করে যাচ্ছি তোমার ওই নাইরোবি থেকে মোম্বাসা, তো সকালবেলা চায়ের সাথে খিদে পেয়েছে, আমি তো ফ্লাইট থেকে নেমেই ট্রেন ধরেছি, খিদেও পেয়েছে, কিছু খাওয়া হয়নি। তো ওই আমার পাশে একজন ওই নাইজেরিয়ার ভদ্রমহিলা, সেও ট্রাভেল করছে, তো কথায় কথায় পরিচয় হলো, বললাম ব্লগ বানাই, সেও বেড়াতে যাচ্ছে মোম্বাসা। তো আমাকে বলছে যে সঙ্গে এটা কি, আমি মুড়ির প্যাকেটটা বের করেছি চা দিয়ে খাও বলে। আলাম মুড়ি, বলছে মুড়ি, মুড়ি কী, তার সে প্রথম দেখছে। আলাম ট্রাই করুন, তাকে প্যাকেটটা দিলাম, তো দেখলাম সে প্যাকেটটা মানে আমাদের মতোই দাঁত দিয়ে যেমন প্যাকেট ছিঁড়ি ওরকম দাঁত দিয়ে প্যাকেট ছিল। ওটা দেখে অনেকে কমেন্টসও করেছে যে উনি তো বাঙালিদের মতোই আমাদের মতো প্যাকেট ছিলেন। তো প্যাকেট ছেড়ার পর উনি হাতে নিয়ে এইভাবে খাচ্ছেন, এইভাবে। আলাম দেখুন আপনি এইভাবে খাবেন না, একটা নিয়ম আছে, মানে ব্যাপার আছে, আপনি এইভাবে খান, এইভাবে।
তো খাওয়ার পরে 2বার খাওয়ার পরে বলছে দারুণ টেস্ট। প্রথমে মনে হচ্ছিল পপকর্নের মতো, তারপরে বললো না এটা খুব সুন্দর স্বাদ। তো আমার একটা কথা তখন মনে হলো যে আমাদের বাঙালিদের দেখো অনেকে কিন্তু মুড়ি চিড়ে ব্যাপারটা ভুলেই গিয়েছে। মুড়ি যে খাবার আছে আমাদের অনেক ছেলেমেয়ে হয়তো জানেই না, এই প্রজন্মের ছেলেমেয়েরা। বাট ওরা যে মুড়িটা খেলো এটা কিন্তু খুব ভালো লেগেছে। মানে আমি প্রত্যেকটা দেশেই যখন যাই সেখানকার মানুষকে মুড়ি না হলে চিড়ে, তারপরে সিদ্ধ ভাত, এরকম একটা আর কি ডাল ভাত এরকম একটা খাওয়ানোর চেষ্টা করেছি, এবং সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে আমাদের খাবারের। না, আমার তো এটা মজা লাগলো, আমি ভিডিওটা দেখেছি, আমার সব থেকে বেশি মজা লাগলো যে আপনি যেখানে যেখানে ঘুরতে যান সঙ্গে করে সত্যি সত্যি মুড়ি নিয়ে যান। এটা কিন্তু একটা বেশ বড় ব্যাপার। বেস্ট খাবার ওটা, মুড়ি চানাচুর সবসময় ব্যাগে থাকে। ব্যাস যেখানে যাই, যখন আমি দেখি খাবারের সমস্যা, সব জায়গায় তো সব খাবার খেতে পারি না, সম্ভবও হয় না, তো ওই মুড়ি কিন্তু আমাকে এখনও অবধি সাপোর্ট দিয়ে গিয়েছে। কেমন ছিল পুরো ট্যুরটা সেটা নিয়ে একটু জানতে চাইবো। আফ্রিকার ট্যুর, দেখো আফ্রিকার ট্যুর খুব একটু চাপের ট্যুর ছিল, কারণ আফ্রিকা দেশটা অন্যান্য জায়গার থেকে কিন্তু একটু আলাদা, বিশেষ করে ডিস্টেন্স। এবং যখন আমরা সাফারি করতে যেতাম, সাফারি শুরু হতো ধরো সকালবেলায়, মানে আমি ভিডিওতে এরকম একটা জায়গায় বলেছি যে আমাদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত আমরা ট্রিপ করি, কিন্তু আমার কখনো সূর্যাস্ত হয়নি, সবসময় অন্ধকার। যখন ফিরেছি তখন অন্ধকার, যখন বেরিয়েছি তখন ভোর রাত অন্ধকার। তো এইভাবে প্রতিদিন আর কি সকালে বেরোতে হতো, সন্ধ্যাবেলা ফেরা, সারাদিন সাফারি করা, ধুলো টুলো মেখে তার মধ্যে ক্যামেরা হাতে বসে থাকা, কখন কোন বন্যপ্রাণী দেখবো, বা কোথাও হয়তো একটা বন্যপ্রাণী দেখা গিয়েছে, কোথাও হয়তো একটা লেপার্ড একটা হরিণকে শিকার করেছে খাচ্ছে, সেটাকে শ্যুট করতে যাওয়া, সেখানে গাড়ি ছুটছে। তো ঠিক আছে সব মিলিয়ে মানে জার্নি প্রচুর হয়েছে, অভিজ্ঞতা অন্যরকম হয়েছে। মানে একদম একেবারে আলাদা রকমই একটা অভিজ্ঞতা, কেননা একেবারে নেচারের মধ্যে, নেচারের মধ্যে। যেটা কিন্তু আমরা কোথাও ভারতবর্ষে খুব কমই দেখতে পাই, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে। ধরো তুমি সুন্দরবন যাচ্ছ, তুমি বাঘ দেখার আশায়, অনেকে তো যায়, সেখানে কিন্তু বাঘের দেখা পাওয়া যায় না। বা ডুয়ার্সে তুমি যাচ্ছ হাতি দেখার আশায়, দেখা যায় এখন না, আর দেখাই যায় না। কোর এরিয়াতে যেতে দেয় না। কিন্তু আফ্রিকায় গিয়ে এটা আমরা বলা বলি করতাম, এখানে কোর এরিয়া কোনটা, মানে ওখানে কোর এরিয়া বলে কিছু নেই, ওখানে সব জায়গাতেই তুমি যেতে পারবে। এবং যেখানে সব থেকে বেশি ধরো ডেঞ্জারাস জায়গা, যেখানে হয়তো তোমার চারিদিকে সিংহরা ঘুরে বেড়াচ্ছে, সেখানেও গাড়ি তোমাকে নিয়ে যাবে। মানে এটা বলতেই আমার মনে পড়ে গেল সেই ভিডিওটার কথা যেখানে আপনি বলছেন যে ক্যামেরাটা পড়ে গেছে হাত থেকে। ক্যামেরা না, মাইক্রোফোন পড়ে গেছিল। মাইক্রোফোন হাত থেকে পড়ে গেছিল। মাইক্রোফোনটা আমার সেট করা ছিল হচ্ছে বুকে, এবার আমি ঝুঁকে পড়ে 3টে সিংহকে কভার করছি ক্যামেরা দিয়ে। এবার গাড়ির ওই তোমার ওই ইয়েতে লেগে, সাইডে লেগে কোনোভাবে আমার মাইক্রোফোনটা ম্যাগনেটিক, তো ম্যাগনেটিক মাইক্রোফোন, ম্যাগনেটটা খুলে গেছে, মাইক্রোফোনটা নিচে পড়ে গেছে ঘাসের মধ্যে। তো আমার যে ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সে বলছে ইটস ভেরি ডেঞ্জারাস, এখানে নামা যাবে না। আমি বললাম দেখো আমার মাইক্রোফোনটা কিন্তু এক্সপেন্সিভ, আর তাছাড়া আমার এই ট্রিপে ওই একটাই ব্যাকআপ, আমার কাছে এক্সট্রা কোনো মাইক্রোফোনও নেই। আমি যদি না তুলতে পারি তাহলে কিন্তু আমি এখান থেকে মানে আমার প্রোগ্রামই শেষ হয়ে যাবে, কারণ তখনও আমার আরও একটা দেশ যাবাকে, ইথিওপিয়াতে আমি গিয়েছিলাম। তো এতগুলো জায়গা কভার করার বাকি আছে, তো আমাকে মাইক্রোফোন তুলতেই হবে। তো মাইক্রোফোন তোলা একটা ইতিহাস, মানে বিশাল ব্যাপার। তোমার 3জন ছিলাম আমরা, একজন খেয়াল করছে সিংহগুলো ঘুমাচ্ছে কি না, তা কেউ বলছে এই ওকে বিস্কুট দে, কেউ বলছে ওকে মুড়ি দে, এরকম চলছে। হ্যাঁ, ড্রাইভার চুপচাপ বসে দেখছে ও যেটা কী করে। দিয়ে তারপরে অনেক মানে অপেক্ষা করার পরে, মানে যখন আমি বুঝতে পারলাম যে না ওরা ব্যাপারটা, সিংহগুলো ব্যাপারটা এদের সহনীয় হয়ে গেছে, না এরা কিছু করছে না, এদের থেকে এরা হার্মফুল নয়, এরা চুপচাপ দাঁড়িয়ে আছে। তো তারপরে গাড়ির দরজা খুলে সেই হামাগুড়ি দিয়ে নিচে নেমে গড়িয়ে সেই মাইক্রোফোন তোলা, সে একটা অধ্যায়, কিন্তু তুলেছিলাম, মানে ফেলে আসিনি। মানে সিংহের সামনে থেকে মাইক্রোফোন উদ্ধার করে নিয়ে আসা। একদম সিংহের সামনে থেকে মাইক্রোফোন উদ্ধার করা বলো, কখনো ব্ল্যাক মাম্বা, তোমার চাঁদের পাহাড়ে যে ব্ল্যাক মাম্বার কথা আমরা পড়েছি, তো চাঁদের পাহাড় থেকে তো মেন আফ্রিকার ইন্সপিরেশন। সবাই কিন্তু চাঁদের পাহাড় যারা পড়েছে তারা সবাই একবার না আফ্রিকা যেতে চায়। তো সেখানে যে ব্ল্যাক মাম্বার কথা বলা হয়েছিল, তো সেই ব্ল্যাক মাম্বারও দেখা পেয়েছিলাম, বা সাপটা চাপা পড়ে গেছিল গাড়ির নিচে, হ্যাঁ, হাতে ধরে তারপরে আমি হাতে ধরে তুলেছিলাম। আমি বুনিপ বাদে আর ওই ওই রোডেশিয়ান মনস্টার, এই দুটো কথা চাঁদের পাহাড়ে ছিল, রোডেশিয়ান মনস্টার আর বুনিপ, এই দুটো বাদে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়ে যে প্রাণীর কথা বলেছিল, ব্রেবুন বলো, কোলবাস বাঁদর বলো, সিংহ বলো, হাতি বলো, ইচ অ্যান্ড এভরিথিং সব দেখেছি সব। ওখানে ট্রাইবদের সঙ্গেও সময় কাটানো হয়েছে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? ওটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আফ্রিকা আমি দুরকম জীবন দেখেছি, এক তো বন্য জীবন, আর যখন আমি ইথিওপিয়ায় গেছিলাম 5 দিনের জন্য, ওখানে দেখেছি যে আদিম মানুষের জীবন। মানে সেখানে এখনও যেসব ট্রাইবালরা রয়েছে, ওখানে ইথিওপিয়াতে গেছিলাম ওমো ভ্যালি, তোমার ওমো ভ্যালিতে 16 রকম ট্রাইব রয়েছে, তো বিভিন্ন ট্রাইব রয়েছে, নানা রকম তাদের নাম, ডোরসে রয়েছে, তারপরে আরও রকম সব ট্রাইব রয়েছে ওখানে। তো ওই ট্রাইবগুলোর গ্রামে যখন যেতাম, ওদের একরকম জীবন আমি দেখতাম, যে ওখানকার মানুষ আজ এমনভাবে থাকে যে মনে হবে আমরা যেন আদিম যুগে চলে এসেছি। আজও তারা মানে ওই কাঁচা মাংস খায়, কোথাও মাংস পুড়িয়ে খায়,
আজও সেখানকার পুরুষরা শিকার করতে যায়, কুমির শিকার করে, মাছ শিকার করে খাবার নিয়ে আসে। যেরকম আমরা ছোটোবেলায় পড়তাম না যে আদিম মানুষের জীবন, একদম। এখনও সেরকম। সেখানে যে বাচ্চাগুলো, এক একটা বাড়িতে মিনিমাম 5টা বাচ্চা, কোথাও 10টা 12টা করেও বাচ্চা ওদের আছে, এবং একটা ঘরের মধ্যে থাকা, সেখানেই ঘুমোনো, সেখানেই রান্না করা। দেখছি ঘরের মধ্যে ঢুকে সব কাঁচা মাংস সব পড়ে আছে, এখনও কেটে রেখে দিয়েছে, পরে হয়তো রান্না করে খায়। ফ্রিজ তো ওদের নেই, ওরা ওভাবেই মানে মাংস। রান্না করে কি? হ্যাঁ, ওরা রান্না করে, ওরা আগুনে পোড়ায়, রান্নাও করে, মানে ওদের মতো করে ওরা রান্না করে ওদের যে সমস্ত খাবার দাবার। এবং মানে তোমার ওখানে মনে হবে যে একটা সময় মনে হচ্ছিলো যে এই দমবন্ধ পরিবেশে এরা কী করে আছে। আমরা তো ঘরের মধ্যে যদি কারেন্ট চলে যায় আমরা থাকতে পারি না গরম হয়ে গেলে, আর ওখানে এরকম ধুলো, তার মধ্যে সব ঘর, তারপরে আফ্রিকায় যেরকম গরম, তাও কিন্তু ওই দমবন্ধ পরিবেশে ওরা আছে। এবং ওখানে কিন্তু মহিলারা আজও, তাদের কিন্তু ওপর দিকটা পুরো সব খোলা। এবং এই যখন আমরা ভিডিও শ্যুট করছি, এখানে আমাদেরও খুব একটা সমস্যা থেকে যায়, যখন এইসব ভিডিও আমরা ধরো শেয়ার করবো, সেগুলো তো ইউটিউব একটা কমিউনিটি স্ট্রাইক ব্লার দিতে পারে, করতে হবে। ব্লার করতে হবে। কিন্তু ওইখানে গিয়ে কোনো উপায় নেই, ওখানে বেশিরভাগ বাচ্চারা, মানে বাচ্চাগুলো সব খালি গায়ে, জামা প্যান্ট পরা নেই, আর মহিলাদের কিন্তু সবই আর কি ওপরটা কিন্তু খোলাই খোলাই রয়েছে। খোলাই রয়েছে, এবং তার উপর গয়না টয়না পড়েছে। এটাই কিন্তু কালচার, এটাই কিন্তু ওদের ট্র্যাডিশন। এবং এই জিনিসটা কিন্তু আজও তোমাকে বলে দেবে যে তুমি কোন যুগে আছো আর ওরা কোন যুগে আছে। আর একটা জিনিস কী বলতো, মানুষের অভাব। ওখানে যখন আমরা যেখানে দাঁড়িয়েছি, ধরো গাড়ি দাঁড়িয়েছে, তো সেখানে সমস্ত ওখানকার বাচ্চা কাচ্চা ছুটে আসছে, হাত পাচ্ছে যে কিছু খাবার দাও। আমরা বিস্কুট টিস্কুট প্রচুর জিনিস নিয়ে গেছিলাম, ওদেরকে দিচ্ছিলাম, তাও দিয়েও মনে হচ্ছিল যে যেন কম পড়ছে। কম পড়ছে। এতই ওখানকার মানুষের অভাব, ওখানকার মানুষের কিন্তু প্রচুর তারা কষ্টে আছে। অনেকে ভয় পায় এই সমস্ত জায়গায় যেতে, সেরকম কোনো কারণ আছে কি? না, ভয় ওখানে কিছু নেই, কিন্তু তুমি যখন ইথিওপিয়া যাচ্ছ না, সেখানে কিন্তু তোমাকে গাইড নিয়ে ঘুরতে হবে। ওসব জায়গায় আমরা যে গিয়েছিলাম, আমাদের সঙ্গে আরও 2জন এক্সট্রা, আমাদের সঙ্গে ড্রাইভার ছিল, গাইড ছিল, এবং আরও একজন ছিল, সব ওরা লোকাল, আমরা 3জন ছিলাম। ওখানে কিন্তু একা গেলে একা যাওয়া যেতে পারে, কিন্তু গাইড নেওয়াটা খুব দরকার। না হলে তুমি কী করে জানবে যে কোন জায়গায়, কোন জঙ্গলের মধ্যে আদিবাসীরা রয়েছে, ওদের গ্রাম রয়েছে। এবং ওদের সাথে শুধু যাওয়াই নয়, ওদের সাথে কথাবার্তা বলা, এবং ওদের কাছেও একটা গাইড রয়েছে। যতগুলো ট্রাইবাল রয়েছে, সেই ট্রাইবাল ভিলেজে 1-2জন আছে যারা একটু পড়াশোনা করে ইংরেজিটা বোঝে, যেহেতু টুরিস্টরা ওখানে বাইরের লোক প্রচুর যায়, দোভাষীর কাজ করছে দোভাষীর তারা। কাজ করছে, ওরাই কিন্তু সব কিছু করে দিচ্ছে। নাহলে তোমার ভাষা তো ওরা বুঝবে না, ওদের ভাষা তুমি বুঝবে না। তো এই জিনিসগুলো কিন্তু মানে ওখানে গিয়ে ঠিকঠাক করে যেতে হবে। এবং সবথেকে বড় কথা, তোমার কোনো আচরণে যেন ওরা মনে না করে তুমি ওদেরকে ডিস্টার্ব করছো। অনেকে আছে গিয়ে হয়তো এই সেলফি তুলছে, ছবি তুলছে, হাসছে ওদেরকে দেখে, এগুলো করা যাবে না। মানে তোমার যদি কোনো আচরণে ওদের মনে হয় যে এই লোকটা ভালো না, হার্মফুল, বা এ আমাদের মজাক করছে, তাহলে কিন্তু চাপ আছে। আপনাকে তো শিকার করতেও নিয়ে যাচ্ছিল সঙ্গে, হ্যাঁ, একেবারে কাঁধে হাত দিয়ে। আমাকে ওরা ভালোবেসেছিল, জানি না কেন, আমার মুখ দেখে মনে হয়। তো ওরা আমাকে ওই সাজিয়ে দিয়েছিল, ওদের ওই যে ট্রাইবটার ওখানে গেছিলাম, কারো ট্রাইব, তা ওরা আমাকে সাজিয়ে দিয়েছিল, ওদের যখন শিকারে যায় ওরা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তারপরে ওরা আমাকে হাতে বন্দুকও দিয়েছিল। ওরা তো আর বন্দুক, মানে লাইসেন্স নেই, ওরা তো কিনতে পারবে না। ওরা কী করে, পাশে একটা দেশ আছে সোমালিয়া, তো সোমালিয়ায় ওরা 2টো করে গরু দেয়, গরু দিয়ে ওরা বন্দুক নিয়ে আসে নিজেদের গোষ্ঠীর নিরাপত্তার জন্য। ওখানে তো এভাবেই চলবে, ওখানে তো প্রশাসনের কোনো নিয়ম খাটে না। তো বন্দুকগুলি ওখান থেকে নিয়ে আসে, তো আমাকে কাঁধে বন্দুক দিয়ে দিয়েছিল। তো তখন ফিল হচ্ছিলো সেই চাঁদের পাহাড়ের শঙ্কর যখন ম্যানলিকার নিয়ে যাচ্ছে অ্যালভারেজের সঙ্গে, জাস্ট ওরকম একটা ফিল হচ্ছিলো। তো আমরা গিয়েছিলাম জঙ্গলের ভেতরে 6 কিলোমিটার, এত গভীর ডেনসিটি যে ওখানে আমার 2জন সঙ্গী যায়নি, বলছে অসম্ভব। মানে এইরকম গভীর জঙ্গল, আর তার উপরে করে সাপ। হ্যাঁ, ওখানে গাছের মধ্যে সব সাপ থাকে, মানে সাপ হয়তো ঝুলে আছে, হয়তো তুমি হাঁটছো, ওপর থেকে এসে ছোল মেরে দিল, এরকম সাপ ওখানে প্রচুর আছে। তো সেই জঙ্গলে আমরা ঢুকেছিলাম শিকার করার জন্য। বাট শিকার আমি করিনি, তবে শিকার করাটা ঠিক নয়, বন্য প্রাণীকে মারা, অন্তত আমি মনে করি। তো ওরা শিকার করে, আমরা করিনি শিকার, কিন্তু বন্দুক চালিয়েছিলাম। আর আফ্রিকায় আচ্ছা, গিয়ে অভিজ্ঞতা বন্দুক, রয়েছে। একদম স্ট্যাটাসও দিয়েছিলাম কদিন আগে, সবাই বলছে সত্যি কৌশিক বন্দুক চালিয়েছিলাম, হ্যাঁ একদম। এবং ওই বন্দুক যখন চালিয়েছিলাম, সেই যে জঙ্গলে তার প্রতিধ্বনি মারাত্মক, ভয়ঙ্কর আওয়াজ। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমাদের তো আশা করি খুব শিগগিরই আমরা হ্যাঁ, দেখতেও এই পাবো। সিরিজটা আমার কেনিয়া পার্টটা শেষ হয়ে গেলে, এইগুলো শেষ হয়ে গেলে তারপর ইথিওপিয়াটা পুজোর পরে আমি দেবো। এবং মানুষ যা দেখবে, এইটুকু বলতে পারি, বাংলায় এরকম ব্লগ এখনো অবধি আসেনি। ফাটাফাটি, মানে বাংলায় তো অনেক কিছুই মানুষ আপনার আগে দেখেনি। না। মানে এই যে ট্রাভেল ব্লগের শুরুটা, এটা কিভাবে হলো? মানে ভ্লগ, লাইফস্টাইল ভ্লগ মানুষ বানানো শুরু করেছিল, কিন্তু ট্রাভেল ব্লগের আইডিয়াটা কিভাবে এলো? তো লকডাউনে ধরো আমরা হেলথ স্টাফ, আমাদের তো রোটেশনে ডিউটি পড়তো, তখন বাস চলে না। আর আমাকে যেতে হতো বহরমপুর থেকে ডোমকলে আমার অফিস ছিল। তো তোমার 35 কিলোমিটার যাওয়া, 35 কিলোমিটার আসা। এবার তখন বাইক নিয়ে যেতাম। তো বাইক নিয়ে গিয়ে যেতে যেতে তোমার মাঝে মধ্যে বলতাম, দেখুন রাস্তায় আজকে এরকম ব্যাপার, এরকম গাড়ি চলছে না, এরকম, মানে তখন এরকমগুলো করতে ভালো লাগতো। আর এমনিতে আমি ধরো ফেসবুকে লেখালেখি করতাম, ছবি তুলতেও ভালোবাসতাম, এখনও তুলি, মোবাইল দিয়ে ছবি তুলি। তো
ওই তখন ওরকম লিখতাম ফেসবুকে, আজ এখানে গেলাম কাল ওখানে গেলাম, টুকটাক ভিডিও তখন ইউটিউবে আপলোড করতাম। আমার ইউটিউব সম্পর্কে তখনও 2020 সালের কথা বলছি আমি, তখনও ইউটিউব সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো যখন আমি ওরকম ভিডিওগুলো দিতাম, আপলোড করতাম, তখন দেখতাম মানুষজন দেখতো। তো আমারও ইচ্ছা হতো যে সাবস্ক্রাইবার বাড়বে, 1000 সাবস্ক্রাইবার, মানে আমার আর 1000 সাবস্ক্রাইবার হলে, এখন থেকে আর 1000 সাবস্ক্রাইবার হলে আমার 1 মিলিয়ন হয়ে যাবে। আর আমি যখন গল্পটা বলছি তখন আমার 1000 সাবস্ক্রাইবারও হয়নি। তো মাঝে মাঝে দেখতাম কত হলো, 200, ইস, কাউকে হয়তো বলতাম যে একটু সাবস্ক্রাইব করে দিও, তো যেমন আমরা বলি, তো বলতো যে কেন সাবস্ক্রাইব করবো। তা ওই যে 200-300 সাবস্ক্রাইবার পড়ার পরে লোকে বলতো কেন সাবস্ক্রাইব করবো, তখন থেকে ঠিক করেছিলাম জীবনে যাই হোক তাই হোক কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না। আজও আমি কোনো ভিডিওতে কাউকে বলিনি তারপর থেকে যে সাবস্ক্রাইব করে দেবেন, আমি বলি ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব কথাটা আমি উচ্চারণ করি না সাধারণত। তো ভিডিও দিতাম, এখানে তো বাইক নিয়ে কোথাও গেলাম টুকটাক ভিডিও করতাম, ড্রোন নিয়ে উড়ালাম কোথাও ভিডিও করতাম। মানে ড্রোনটাও কি নিজে নিজে চালানো শিখেছেন? হ্যাঁ, ড্রোন নিজে চালানো শিখেছি। এবার তারপরে তোমার এই হঠাৎ করে মনে হলো পুরী যাব, পুরী যাই একটু ঘুরে আসি। পুরী তো বাঙালির একটা আলাদা অন্যরকম আবেগ, ইমোশন। তখন মানুষ বাড়িতে বন্দি। তো সেদিন হলো কি, কলকাতা থেকে প্রথম ট্রেন ছাড়ছে শিয়ালদা থেকে পুরীর ট্রেন, সব দিন ট্রেন বন্ধ ছিল, সেদিনই প্রথম স্টার্ট হচ্ছে লকডাউনের পরে, অক্টোবর মাস। তো বহরমপুর থেকে কলকাতা আবার ট্রেন চলছে না, তা আমার যেহেতু বহরমপুরে বাড়ি, তো আমি বাসে করে তোমার এলাম হচ্ছে বর্ধমান, বর্ধমান থেকে আবার বাসে করে এলাম হচ্ছে শিয়ালদা স্টেশন, কলকাতা। এখানে নামালো বাস। তো স্টেশনে ঢুকতে গিয়ে দেখছি বলছে আপনার টিকিট আছে। সে শিয়ালদা স্টেশন তখন এক অন্যরকম, তখন স্টেশনের সাংঘাতিক নিরাপত্তা, কোনো লোক নেই, একটা কুকুর অবধি নেই, এবং সেখানে ক্যামেরাও ছবি তুলতে দিচ্ছে না, যে মানুষকে দেখাও পরিস্থিতি না, ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, অন্য লেভেলের রেস্ট্রিকশন। তো যাও শিয়ালদা স্টেশনে গেলাম, তারপরে ট্রেন উঠলো, ট্রেন স্টার্ট হলো, দেখলাম সেই ট্রেনে যাত্রী বলতে 2-3 জন, তাও যাত্রীরা কেউ নামলো খড়গপুরকে ভুবনেশ্বর, একটা সময় আমি ফিল করলাম যে পুরো কামরায় আমি একা, ট্রেন চলছে, এবং ভুবনেশ্বর বা খোর্ধা রোড আমার মনে পড়ছে না, গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল মাঝে ভোর রাতে, ট্রেন যাবে কি যাবে না ঠিক নেই, যেহেতু যাত্রী নেই। ভাবলাম এখান থেকে ট্রেন যাবে না, আমি কী করে পুরী পৌঁছাবো, বুঝতেও পারছি না, সব লকডাউনের ব্যাপার স্যাপার। তারপরে অনেক পরে শুনলাম ট্রেন যাবে, আমি কিন্তু কামরায় একা রাত্রিবেলায়। তো ট্রেন চললো, পুরী গিয়ে পৌঁছালাম, পৌঁছানোর পরে একটা অটো পেলাম, অটোওয়ালা বলছে এই এতদিন পরে লকডাউনের পরে আপনি আজ আমার প্রথম যাত্রী। আমার ভিডিওটা শ্যুট করা আছে এখনও। তো তাকে বললাম, একটা হোটেল বুক করেছিলাম, তো সেই হোটেলে গিয়ে উঠলাম, হোটেল টোটেল তো তখন স্যানিটাইজ করতে শুরু করেছে। তো 2-1 জন পরের দিন সকালে যখন বেরোলাম তখন 2-1 জনকে দেখলাম, তারাও এসেছে অন্যান্য দিক থেকে, বাঙালি কাউকে দেখিনি। কিন্তু সেই যে পুরীর সমুদ্রকে দেখলাম, এই সমুদ্র আমি আর হয়তো কোনোদিন দেখতে পাবো না জীবদ্দশায়। এত সুন্দর সমুদ্র, এত সুন্দর আকাশ, এত সুন্দর প্রকৃতি। ওই 2 বছরে ওয়েদার এতই ভালো হয়ে গেছিলো যে কিষানগঞ্জের ফ্লাইওভার থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, এত সুন্দর। সেই অভিজ্ঞতা আমার হয়েছে বাইক নিয়ে গিয়ে। তো সেই যে পুরীকে দেখলাম, দেখে তো মন ভালো হয়ে গেলো। তখন ওখানে গিয়ে স্কুটি ভাড়া নিয়েছিলাম, সেই ভাড়া নিয়ে কোনোরক গিয়েছি, তারপরে ওখানে ড্রোন উড়েছি সমুদ্রের ধারে, এরকম ভিডিও তখন বানিয়ে মোটামুটি, আমিও তত ফ্লুয়েন্টলি কথাও বলতে পারতাম না, যাই হোক বানিয়েছিলাম একটা ভিডিও, একটা দুটো। তো তখন থেকে কিন্তু মানুষ লকডাউনে কৌশিককে চিনলো। এই যে মানুষ চিনলো, দেখলাম সেই সাবস্ক্রাইবার হয়ে গেল হঠাৎ করে 5000 ভিউজ হলো। আরে 5000 সাবস্ক্রাইবার! তখন আমি অফিস সবাইকে বলছি, দেখো দেখো আমার মনিটাইজেশন চালু হয়ে গেছে, সাবস্ক্রাইবার বেড়ে গেছে, ওয়াচ টাইমও হয়ে গেছে 4000 ঘন্টা। অফিসে সবাইকে বলছি এই করছি সেই করছি, মানে তখনও আমি কিন্তু এটাকে খুব ক্যাজুয়ালি নিয়েছি। তারপরে গেলাম, তারপরে কোথায় গেলাম, হ্যাঁ বাইক নিয়ে গেলাম দার্জিলিং, কারণ দার্জিলিংয়ের একটা ইচ্ছা ছিল, বাইক নিয়ে যাবো লকডাউনে। মানে ওই বহরমপুর থেকে দীপুদা আর কি। দীপুদা, সারা রাত বাইক চালিয়ে গেছি দার্জিলিং, সারা রাত বাইক চালিয়েছি আমি। দার্জিলিং গিয়েছি, সেখানেও ব্লগ বানিয়েছি যে হ্যাঁ আপনারা আসুন, এখন আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হচ্ছে। মানে একটা বার্তা মানুষকে দেওয়ার দরকার ছিল, যারা বাড়িতে বন্দি, সবাই এনজয় করতো সে সময়, কী করবে আর সব সময় কত আর ওই খবরে করোনা করোনা দেখবে, মানুষ একটু অন্য কিছু চাইতো। হ্যাঁ, আমরা তো করোনা ভোট তুমি একটু, করেছি মানুষকে সেই হ্যাঁ সময়। করোনা তুমি একটু হটো না, এবার আমরা একটু অন্য কিছু দেখবো, এটা হলো। তারপরে গেলাম হচ্ছে কোথায়, কাশ্মীর। প্রথম বাংলা ব্লগ কাশ্মীরের ট্রেনে করে, একাই যাচ্ছি সেই ট্রেনে দিয়ে, যাই হোক কাশ্মীরে গেলাম। তো ট্রেনের ব্লগ শুরু হলো আবার। ট্রেনের ব্লগ শুরু হলো আবার, এই কাশ্মীরের ব্লগ ওই হিমগিরিতে। তো কাশ্মীর পৌঁছে গিয়ে কাশ্মীরে গাড়িটারি চলছে না। রাত্রিবেলা আমি পৌঁছে জম্মু, তখন তো শ্রীনগর ট্রেন যেত না, আমি নামলাম জম্মুতে। জম্মু থেকে দেখলাম গাড়িটারি চলছে না, একটা বাস পেলাম, তো সেই বাসে করে আমি পৌঁছালাম। যখন শ্রীনগর পৌঁছাই তখন রাত বোধহয় 1টা, একাকি পৌঁছেছি সেই পুরো লকডাউন। এমনিতেই শ্রীনগর শহরটা একটু অন্যরকম, আর সেই সময় লকডাউন ফাঁকা। তো যাই হোক হোটেলে এলাম, হোটেলে আসার পরে পরের দিন সকালবেলা হোটেল মালিককে বললাম যে আপনার বাইকটা দিন, আমি ঘুরবো। তার একটা অ্যাভেঞ্জার বাইক ছিল, সেই বাইক নিয়ে কোনো দিন গেলাম সোনমার্গ, কোনো দিন গেলাম গুলমার্গ, বাইক নিয়ে। আলাদাই ব্যাপার এটা। বাইক নিয়ে কিন্তু রাস্তা অনেক জায়গায় আটকিয়েছে। তা আমি যেহেতু হেলথ স্টাফ ছিলাম, তো আমাদের ওই RT-PCR টেস্ট ছিল, তা RT-PCR আমি টেস্ট করে নিয়ে গেছিলাম। তখন গভর্নমেন্টের একটা গাইডলাইন ছিল যে 7 দিন ভ্যালিড থাকবে। তো RT-PCR কাগজটা দেখাতাম, হ্যাঁ কেন এসছেন এখানে এই সময়, আমার কাছে কাগজ আছে, গভর্নমেন্ট তো বারণ করছেন, আপনারা বারণ করছেন। তো তখন ঘুরলাম, ভিডিও টিডিও করলাম, এবং তারপরে গেছিলাম হচ্ছে বৈষ্ণোদেবী।
সেই সময় বৈষ্ণোদেবী ট্রেন চলছে না তোমার, তারপরে ট্রেনের টিকিট নেই, তাও কোনো রকমে সেই টিকিট ম্যানেজ করে অনলাইনে টিকিট পাচ্ছি না, তাও সেই বৈষ্ণোদেবী গেলাম। বৈষ্ণোদেবী গিয়ে দর্শন করে সেদিনই বন্দে ভারত চেপে এসে পৌঁছালাম হচ্ছে আম্বালা। সেই প্রথম বন্দে ভারতে চাপা আমার বাংলায় প্রথম বন্দে ভারতের ব্লগ 2021 সাল, প্রথম বাংলার বন্দে ভারতের ব্লগ বন্দে ভারত এক্সপ্রেস। একদম। তারপরে তোমার আম্বালা থেকে তারপরে কালকা মেল ধরে বাড়ি ফিরলাম। এই কাশ্মীরের ভিডিওর পরে মানুষ আরও আমাকে চিনলো, সাবস্ক্রাইবার বাড়লো, 30,000 সাবস্ক্রাইবার। তারপরে কৌশিক কখনো থেমে থাকেনি। কাশ্মীর গিয়েছি, কন্যাকুমারী গিয়েছি, লাদাখ গিয়েছি, মানে এই সব ব্লগগুলো কিন্তু বেশিরভাগই জায়গার ব্লগ কিন্তু বাংলায় আমি প্রথম নিয়ে এসেছিলাম। তখনও কি পাশাপাশি চাকরিটা ছিল? হ্যাঁ, চাকরি ছিল তখনও আমাদের ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা ছিল। তারপরে আস্তে আস্তে একটু অফিসে ম্যানেজ করতে হতো, তখন যে আধিকারিক সেও বুঝতো না ছেলেটা একটু কাজ করছে, তারাও সাপোর্ট দিয়েছে। এবার দেখো কোনো একটা সাকসেসের পিছনে কিন্তু অনেক লোক থাকে, এবার তাদের কিন্তু সাপোর্ট ছাড়া তুমি পৌঁছাতে পারবে না। তো আমার যারা আধিকারিক যে বিএমএস স্যাররা ছিলেন, সত্যি কথা বলতে প্রচুর সাপোর্ট দিয়েছে। তারাও চাইতেন যে ছেলেটা কিছু করুক, কারণ তারা একটা কথা জানতো যে এই ছেলেটা আর যাই হোক, এই ছেলেটা কিন্তু কাজে ফাঁকি দেয় না। এবং ওকে যখন যে পরিস্থিতিতে বলবো, হয়তো এরকমও সিচুয়েশান এসছে যে আমি কেদারনাথ থেকে নামছি, তো আমার স্যার বলছে কৌশিক একটা রিপোর্ট পাঠাতে হবে, ইউনিসেফের খুব আর্জেন্ট রিপোর্ট, তোমাকে রিপোর্টটা করতে হবে। রাত 12টায় আমি এসেছি, নেমেছি কেদারনাথ থেকে, বাইক চালিয়ে আমি এসেছি তোমার ওই ইয়েতে, ওই ওই জায়গাটার নাম ফাটাতে এসেছি। হোটেলে ঢুকে রিপোর্ট রেডি করে স্যারকে পাঠিয়ে রাত্রে ঘুমিয়েছি ভোর রাতে। তো এরকম ডেডিকেশন ছিল কাজের প্রতি, স্যাররা কখনো আমাকে মানে সেই সাপোর্টটা দিত। কাজের জন্য কেউ কিছু বলতে না, পারেনি কোনো দিন না। কিন্তু হ্যাঁ, বললো একটা সময়, যখন নামটা অনেক ছড়িয়ে গেল, যখন চ্যানেলটা একটা সময় বড় হয়ে গেল, অনেক জায়গায় মানে অনেক রিচ বেড়ে গেল, তখন সহকর্মীরা আর কি যা হয় বলা বলি শুরু করলো যে ওকে কেন ফেসিলিটি দেওয়া হচ্ছে, তাহলে আমাকে দেওয়া হোক। আমি এটাও বলেছিলাম যে চাকরি জায়গায় থাক, আমি স্যালারিটাও সবাইকে দিয়ে দেবো। আমি কিন্তু মানে স্যালারি কিন্তু আমাকে সে সময় ম্যাটার করতো না, কিন্তু একটা জিনিস ছিল কাজটাকে খুব ভালোবাসতাম আমি, যে কাজটা আমি করি, আমাদের ব্লগ সবসময় এগিয়ে থাকে, আমার কাজটাকে আমার স্যার মানে সবাই সাপোর্ট করে। এবং আমি কিন্তু মানে অফিসটা নিজের মতো করে দেখতাম, মানে এরকম হতো না যে আসি যাই মাইনা পাই, বা আমি যেটুকু বেতন পাই সেটুকুই করবো, সব কিছু নিজের দায়িত্বে করতাম। ভালোবাসাটা ছিল, সব সময় ছিল, আজও আছে, নিজের কাজের প্রতি ডেডিকেশন তো আছেই। তো একটা সময় দেখলাম যে না, শত্রু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। যারা সহকর্মী তারাই যদি আজকে এরকম করে হিংসা করা শুরু করে এবং এই ব্যাপারটাকে বারবার আধিকারিকের কাছে হাইলাইট করে, তাহলে আমার কাজের জায়গাটা কত নষ্ট হয়ে যায়। তো 13 বছরের সম্পর্ক আস্তে আস্তে আমাকে ছিন্ন করতেই হলো। স্যার তো রেজিগনেশন নিচ্ছিল না, তো আমাকে দিতে হলো। দেখুন স্যার, আমার কিছু করার নেই। বাড়িতে তো প্রচণ্ড বিরোধ শুরু হয়ে গেল, মানে চাকরি ছেড়ে দিচ্ছি। ইউটিউবের দেখো সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার তো কোনো কেরিয়ার নেই। কাল যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে ইউটিউব বন্ধ, তাহলে তো আলটিমেট আমি বেকার। আর সত্যি তো আমি বেকার। সে অর্থে মানে ওইভাবে ভাবলে কিন্তু ভয়ের ব্যাপার। দুটো জিনিস এখানে কাজ করেছিল। একদিকে আমি আমার চাকরি, 60 বছরের চাকরি নিরাপত্তা, আর দুদিকে আমার এত দর্শক। হয় বাঙালি ট্রাভেল উইথ কৌশিককে হারাতো, নয় আমাকে আমার চাকরি হারাতে হতো। কিন্তু মানুষের ভালোবাসা, এই জায়গাটায় আমাকে মানুষকে বিশ্বাস করতে হয়েছিল, মানুষকে ভরসা করতে হয়েছিল। আমি জানতাম যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 মিলিয়নে পৌঁছালেও, 10 লাখে কোনোদিন পৌঁছালেও, হয়তো 50,000 মানুষ, সবচেয়ে কম 50,000 মানুষ এমনও থাকবে যারা আমার ভিডিও দেখবে। আমার জীবন চলে যাবে। আমি চাকরি থেকে যে স্যালারি পেতাম, আমাদের চ্যানেল খুব খারাপের অবস্থাও হয়, যদি ইউটিউব পুরোপুরি বন্ধ না হয়ে যায়, তাহলে যদি খুব অবস্থাও খারাপ হয়, তাতেও আমার জীবন চলে যাবে। তো এইখানে একটা রিস্ক আমি নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমি জব থেকে বেরিয়ে এলাম। ওটা হচ্ছে তোমার 2024 সালের নভেম্বর মাসে। বাড়ির মানুষকে বোঝাতে নিশ্চয়ই ভালো বেগ পেতে হয়েছে। আমার মা খুব টেনশন করতো, বা আমার একটা ছিল তো, বাবা মা বলতো যে দেখ চাকরি পেয়েছিস, এমনিতে চাকরি পাওয়া নিয়ে এত প্রবলেম এখনকার দিনে, তুই ছেড়ে দিয়েছিস, রিস্ক নিচ্ছিস। তারপরে বাবা মাও একটা সময় বুঝতো, যখন বাবা মাকে বলতো আপনি কৌশিকের বাবা মা, এটা কৌশিকের বাড়ি, তারা খুব প্রাউড ফিল করতো যে না, ও কিছু একটা করছে। তো বললো দেখ তোর জীবন, তোর সিদ্ধান্ত, তুই যেটা করবি সেটা করবি। মিসেস ও তো চাকরি করেই। এবার আমি এমন নয় যে কখনো এরকম ভাবে যে ও চাকরি করে বলে ওর ভরসা ছিল, তাও নয়। কারণ এমন দিন আসতে পারে যে হয়তো চাকরিও গেল, বউও গেল, সবই গেল, এরকম জীবনে আসতে পারে। মানে আমি কিন্তু নিজেকে সব কিছুর জন্য প্রিপারেশন নিয়ে রেখেছি। একেবারে নেগেটিভ দিকটা ভেবে রাখা হয়। আমি সব থেকে খারাপ দিকটা ভাবি। একটা যখন ভ্লগ কোথাও শ্যুট করতে যাই, আমি সবসময় খারাপ দিকটা ভাবি যে এখানে গিয়ে অনেক কিছু হতে পারে। আমি কিন্তু সবথেকে খারাপ দিকটা দিয়ে ভাবা শুরু করি। আমি পজিটিভ মাইন্ডের মানুষ, কিন্তু নেগেটিভটাও ভেবে নিই যে এটাও হলে হতে পারে। তো আমি এরকম নিজেকে দেখেছি যে আমার ইউটিউব নেই, আচ্ছা কৌশিককে এত লোক চেনে, কাল কৌশিককেও চেনি না, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কীরকম ফিল হচ্ছে সেটাও কিন্তু আমি ফিল করে নিয়েছি এখন ভেতর থেকে। তো তারপরে বললাম ঠিক আছে, চাকরি আর দরকার নেই, করলাম। 13 বছর চাকরি করেছি, আমি তো অনেক কম বয়স থেকে চাকরি করি। আজকে বয়স ধরো 38, মোটামুটি 24 থেকে আমি চাকরি করি। পড়াশোনা শেষ করেই চাকরির চেষ্টা আমার সবসময় ছিল যে কিছু একটা করতে হবে আমাকে, তো যা হয় দেখা যাবে। তো চলছে তারপর থেকে মোটামুটি। তো কত হয়ে গেল, 2 বছর তো কেটেই গেল। কেটে গেল না মানে দৌড়চ্ছে, এটা কাটা পড়া নাকি দৌড়ানো। তবে এবার আমাকে একটু থামতে হবে মানে এই যে ছোটাছুটি ধরো 5 বছর ধরে চলছে, এবার একটা সময় কী হয়ে যায়, আমাদেরও তো একটা প্রেশার পড়ে,
বয়স বাড়ছে, মনের ওপর জোর পড়ে, তো শরীরের ওপর তো একটা প্রভাব পড়ে। তো ব্লগ ছাড়বো না কোনো দিনই, চেষ্টা করবো না ছাড়ার। তবে হ্যাঁ, ব্লগ একটু হয়তো কমবে, আগে হয়তো সপ্তাহে 2টো করে ভিডিও আসতো, এখন সপ্তাহে 1টা করে ভিডিও আসবে। বাট কোয়ালিটি সেটা সবসময় রাখার চেষ্টা করবো। অন্তত যারা বেড়াতে যেতে পারে না তারা যেন ভিডিও দেখে এই ফিলটা করে, যেটা তার আগে করতো, যে কৌশিকের সাথে আমি ওখানে পৌঁছে গেছি। যাচ্ছে কৌশিক, বাট মানে ও দেখাচ্ছে, বাট ফিল করছি আমি। এটা তো আপনি অনেক ভিডিওতে বলেনও যে মানে আপনারা যারা যেতে পাচ্ছেন না আমার সঙ্গে আমার চোখ দিয়ে যাতে দেখতে পান। এটাই তো আমি সবসময় চেয়েছি, বাঙালির মানে আমার চোখ দিয়ে বিশ্ব ভ্রমণ করুক, এটা কিন্তু আমার সবসময় চাওয়া ছিল। এবং চেষ্টা করেছি মানুষকে গাইড করার, যে মানুষ যেন আমার ভিডিও দেখে সেই জায়গায় এমনিও যেতে পারে নিজেরা চাইলে, এবং যদি চায় ভার্চুয়ালি কিন্তু তারা যেন ওখানে পৌঁছতে পারে। আমার এই চেষ্টা সবসময় ছিল, এই পজিটিভ চেষ্টাটা এখনও আছে। আমরা অনেক সময় দেখি, মানে এবার একটুখানি অন্য দিকে যাই, হুম। যে ট্রাভেল ব্লগাররা, যেহেতু আমি নিজেও ঘুরে বেড়াতে ভালোবাসি, আমারও একটা ট্রাভেল ব্লগের চ্যানেল রয়েছে, আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই যেটা হয়, মানুষ খুব একটা অনেস্ট রিভিউ দিতে চান না। মানে এই জায়গাটায় আপনি কিন্তু অনেকের থেকে আলাদা, মানে খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, এই ব্যাপারটার জন্য কোনো অসুবিধা হয় না? এই জন্য তো আমি খুব বেশি পেড প্রমোশন পাই না, কারণ আমাকে যখন কোনো একটা ব্র্যান্ড অ্যাপ্রোচ করে, ধরো কোনো একটা হোমস্টে আমাকে অ্যাপ্রোচ করছে বা হোটেল অ্যাপ্রোচ করছে যে আপনি আমার এখানে ভিডিও করুন, এবার তাদের কিছু টার্মস কন্ডিশন থাকে, আমারও থাকে। আমার প্রথম কথা এটাই যে আপনি যখন আমাকে পারিশ্রমিক দিয়ে ডাকছেন, আমি চেষ্টা করব যে আমার দিক থেকে 100% আপনার এই ভিডিওটা সুন্দর করে করা, যেন মানুষ যায়। আপনি যে আমার পিছনে টাকাটা ইনভেস্ট করছেন, এটা যেন জলে না যায়। এবং আমি কিন্তু এই জিনিসটা কিন্তু আমি খোঁজও নিই যে দাদা আপনার ভিডিও, যে আমি যে ভিডিও দিয়েছিলাম আপনার ভিডিও কেমন চলেছে, লোকজন এসছে তো? তারা তো অন্য লেভেল ফিডব্যাক দেয় যে আমাদের 3 মাস বুকিং পর মানে সব আপনার ভিডিও দেখার পরে আমাদের সব বুকিং মানে নিতে পারছি না আমরা, এরকমও হয়। বাট অনেক ক্ষেত্রে এরকমও হয় যে আমি বলে দিই প্রথমে যে দেখুন আমি কিন্তু যেটা সেটা বলবো, আপনার যদি এই খাবারের ঝাল বেশি আমি বলবো, আপনার যদি মনে হয় যে এই রুমটা ঠিক নেই আমি এটা বলবো, আমার যদি মনে হয় এই জায়গাটা অল ওয়েদার অ্যাপ্রোচ রোড নয়, পাবলিকের প্রবলেম হতে পারে, সেটা আমি বলবো। কাজেই এই সব কিছু নেগেটিভ পজিটিভ মিলিয়ে যদি আপনার মনে হয় আমাকে দিয়ে আপনি ডাকবেন, প্রমোশনের জন্য ডাকবেন, না হলে কিন্তু ডাকবেন না। তো অনেক ক্ষেত্রে কিন্তু ডিল হয় না, কারণ তারা সবসময় চাইবে যে আমি তাদের হয়ে কথা বলবো, যেটা কিন্তু আমি বলবো না। আমার যেটা ঠিক আমি সেটাই বলবো, এবং আমার অডিয়েন্সদের যেন কোনো প্রবলেম না হয় বা তারা যেন কোনো প্রবলেম ফেস না করে। সেখানে আমার যদি মনে হয় আমার 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার ডিল খাচ্ছাড়া হয়ে গেল, আমাকেও যায় আসে না। এই ভাবনাটা তো সবার মধ্যেই খানিকটা থাকা দরকার, একটা দায়িত্ব তো থেকেই যায়। মানে আমরা যখন বাইরে কোথাও যাচ্ছি, মানুষ আমাদের দেখে কোথাও যাচ্ছে, তারা তো এক্সপেক্ট করবেন তারা ভালোটাই পাবেন গিয়ে। এবার ভালো বলে দিলাম, তারপর গিয়ে দেখলেন খারাপ, ভরসার জায়গাটাই তো নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরাও কিছুটা দায়ী যারা আমরা যাই। প্রথমত হচ্ছে যে আমি সবসময় একটা কথা বলি, এটা সবারই উচিত, যে কৌশিকের কথাকে বেদবাক্য মনে করার কোনো দরকার নেই। এটা কিন্তু ভিডিওতে বলি যে আমার বাক্য কিন্তু বেদবাক্য নয়। আমি মালয়েশিয়া ট্রিপ করতে গিয়েছি, আমি এখানে ঘুরেছি, হোটেলে থেকেছি, এটাভাবে ঘুরেছি বা এই ক্যাব নিয়েছি, ট্রেনে কেটেছি, তার মানে এটা নয় যে আপনি এভাবেই করবেন। আমার কাজ আপনাদেরকে একটা গাইড দিয়ে দেওয়া। এবার সেক্ষেত্রে আমাকে হয়তো হোটেলের নাম্বার শেয়ার করতে হয় যে আমি হোটেলে গিয়েছি বা এখানে থেকেছি, সেটা সুবিধার জন্য। তার মানে এটা নয় যে আপনি এই হোটেলেই থাকবেন, তার মানে এটা নয় যে আপনি এই খাবারটাই খাবেন। আমার কাজ আপনাদের গাইড করে দেওয়া, আপনারা সেভাবে ঘুরে আসবেন। আর আমি কিন্তু কোনো দিন কোনো প্রমোশনের ক্ষেত্রেও, ধরো কোনো আমি একটা এজেন্সির সঙ্গে যাচ্ছি বা আমি একটা প্রমোশন হোমস্টে প্রমোশন করছি, আমি বারবার করে বলি যে শিলংয়ে আমি হোমস্টেটাই আছি, এর আশেপাশে কিন্তু আরও অনেক হোমস্টে আছে, চাইলে কিন্তু আপনারা সেখানেও থাকতে পারেন। নেসেসারি নয় যে আপনাকে এখানেই থাকতে হবে, কিন্তু যদি আপনি এখানে থাকেন তাহলে আপনি এই সুবিধাগুলো পাবেন বা আপনার এই অসুবিধা হতে পারে। আমি এই ক্লিয়ার কাট তথ্য কিন্তু সবসময় দিয়ে দিই। কখনোই কোনো দিনই কোনো ব্লগারকে আমি বলবো যে কখনো চোখ বন্ধ করে 100% ভরসা করা উচিত নয়, সেটা আমাকেও না। এইগুলো বলি বলেই হয়তো অনেক প্রমোশন আমার কাছে আসে না। দেখো, ব্র্যান্ড তোমাকে তখনই অ্যাপ্রোচ করবে বা বিভিন্ন জায়গা থেকে যখন দেখবে তোমাকে দিয়ে ব্যবসা হবে। এবার তুমি যদি একটা সাদামাটা মনের লোক হও, এবার তোমার যদি কথাবার্তা ক্লিয়ার কাট হয়, তোমাকে ধরেই ব্যবসা হবে, সে তো তার ব্যবসা লস করবে না, সে তোমার পেছনে টাকা ইনভেস্ট করবে, সেখানে লস করবে। তার জন্যই আর কি ডাক আসে না। তাছাড়া আরও একটা ব্যাপার আছে অনেক জায়গা থেকে, যেটা যে ওই যে মফস্বলের মানুষ, শহরের মানুষ নয়, মুর্শিদাবাদের লোক কি আর জানে, সে আর কি করেছে জীবনে। তো না, এটা আমি ফিল করি, কেননা আমিও তো রানাঘাটের মানুষ। যখন প্রথম এসেছিলাম খবরে কাজ করার জন্য, তখন মানুষ কিন্তু খুব অবহেলার চোখেই তাকাতো। এই জেলার মানুষ, জেলার কি মানুষ জানে, দিয়ে কি হবে? কি হবে, কি জানে। এ ব্যাপারটা আজও আছে না, আজও যায়নি। এবং যত তুমি শো অফ করতে পারবে না, আমি দেখি সোশ্যাল মিডিয়ায় যারা আছে, যত তুমি শো অফ করতে পারবে না, ধরো আমার কাছে এই গাড়ি আছে, আমার কাছে এই আছে সেই আছে, আমি এই পোশাক পরি, দোকানে যাচ্ছি, আমার কাছে এত ভালো ফোন আছে, যত শো অফ তত তার ক্রেজ মার্কেটে বেশি, তত ব্র্যান্ডের অ্যাপ্রোচ। মানে এটা আমার ম্যানেজারও বলে যে আপনাকে একটু ভালো জামাকাপড় পরতে হবে, মানে একটু সুন্দর জামাকাপড় পরতে হবে, একটু সুন্দর সেজেগুজে থাকতে হবে, একটু ভালো জিনিসপত্র ইউজ করতে, ভালো ভালো দোকানে খেতে হবে। মানে কৌশিক লোকাল ট্রেন থেকে নেমে শিয়ালদার ওই ফুটপাতে ওখান থেকে চাউমিন কিনে খাচ্ছে,
দ্যাটস ব্র্যান্ড, কিন্তু দাদা আপনার কাছে আসবে না। কিন্তু আপনার মানুষ তো ভীষণ ভালো রিলেট করে। তা সেই জন্যই তো মানুষের মনে আছে, আমার কাছে তো মানুষই আমাকে ব্র্যান্ড বানিয়েছে। আমি তো বলি যে কিসের ব্র্যান্ড, মানুষের ভালোবাসা আমাকে আজকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে, আমি সেরকমই থাকতে চাই। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো মানুষ আমাকে ভুল বোঝে কখনো কখনো, যে আগে কৌশিক লোকাল ট্রেনে ঘুরতে, এখন কৌশিক এসি ফার্স্ট ছাড়া ঘোরেই না। তো তখন মানুষকে আমাকে এটা বোঝাতো, দেখুন আমি তো একা ট্রাভেল করি। তখন কৌশিকের কাছে একটা ফোনই থাকতো, এখন কৌশিকের কাছে পুরো একটা সেট আপ থাকে, তার কাছে গ্যাজেট থাকে, ক্যামেরা, ড্রোন, এত কিছু থাকে, ম্যাকবুক থাকে। এবার কাজের জন্য প্রচুর জিনিস নিয়ে ঘুরতে হয়, আর আমি ঘুরি হচ্ছে একা। এবার আজকে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ কিন্তু বা পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু এতটাও সিকিওর নয়, যেখানে আমি হয়তো ব্যাগটা ট্রেনে রেখে আমি স্টেশনের বাইরে গিয়ে নেমে বলছি এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে এই জায়গায়। এই মতো অবস্থায় যদি আমার ব্যাগটাই সিকিওর না থাকে তাহলে তো মুশকিল। না এটাই মানে এখন যা কন্ডিশন, আমিও ট্রেনে যখন যাতায়াত করি আর কোনো অপশন এই কারণে থাকে না, হয়তো আমি ওয়াশরুমেও গেলাম ব্যাগটা রেখে, আমি ফিরে এসে যে ব্যাগটা পাবো তার তো কোনো গ্যারান্টি নেই। প্রচুর চুরি হয়, প্রচুর। সেকেন্ড এসিও এখন নিরাপদ না, আমি তো নিজে ব্লগেও দেখিয়েছি যে দেখো সেকেন্ড এসিতেও কিন্তু ব্যাগপত্র চুরি হয়ে যায়। কাজেই হায়ার ক্লাসে ট্রাভেল করতে হয় সেটা নিজের নিরাপত্তার জন্য, কাজের সুবিধার জন্য। বাট তার মানে কিন্তু এটা নয় যে আজও কিন্তু অনেকে বলে আপনাকে তো লোকাল ট্রেনে দেখিই না, আপনি তো লোকাল ট্রেনে ট্রাভেল করেই না। মানে তারা হয়তো এটা ভুলে যায় যে আজও কিন্তু আমি বহরমপুর থেকে কলকাতা সেই লালগোলা প্যাসেঞ্জারে যাতায়াত করি। গতকাল রাতে যখন আমি এসেছি 5 ঘন্টা, আমি কিন্তু ট্রেনেই এসেছি। আমার ছেলেও এসছে, ও বলে যে জানলাতে জায়গা পাচ্ছি না, ভাল লাগছে না, ফোন দাও। ও বিরক্ত হয়ে গেছে। আলাম তুই এইটুকুতে বিরক্ত হয়ে যাচ্ছিস, জানলাতে জায়গা পাসনি বলে? আর তোর বাবা কিন্তু এই ট্রেন জার্নি আজও করে, যখন সে কোনো একটা বিদেশ থেকে ফিরে আসছে সারা 24 ঘন্টা জার্নি করে, তাও কিন্তু সেই ট্রেন জার্নি করে বাড়ি ফিরতে হয়। কাজে এগুলো আমাদের রক্তে মিশে গিয়েছে। মানে বহরমপুরটা কিন্তু একটা এমন ব্যাপার আপনার লাইফে যেটা আপনি মানে জোর করে রেখে দিয়েছেন, চাইলেই আপনি কলকাতায় চলে আসতে পারেন। আমার বহরমপুরই ভালো। অনেক আমি জানি সমস্যা হয়, যাতায়াত একটা সমস্যা হয়, তো বহরমপুরে মেট্রো রেল নেই, এয়ারপোর্ট নেই, অনেক কিছুই নেই যেগুলো কলকাতায় আছে, অনেক শপিং করার জায়গা নেই। কিন্তু ওই যে বললাম যে আমার ওই না থাকার মধ্যে আলাদা শান্তি আছে। কারণটা কি ছোটবেলাটা গ্রামে কাটা, এটা একটা বড় কারণ। আমি ছোটোবেলার আমি না পুরোনো দিন খুব মিস করি। মানে আমাকে এবার যখন কথা প্রসঙ্গ এটা এলো, দেখো আমি আধুনিক না হতে পারিনি। হয়তো আমি আধুনিক জামা কাপড় পরি, হয়তো কম বেশি টুকটাক ইংরেজিও বলে নিই, হাতে হয়তো স্মার্টফোন ইউজ করি, অ্যাপ ইউজ করি, সব ঠিক আছে। কিন্তু আমি না আধুনিক সে অর্থে হতে পারিনি। কারণ এই যে পুজো আসছে সবার মনে হয় আনন্দ হয়, আমার পুজো আসলেই না মনে হয় যে আমি যেমন ছোটোবেলার পুজোটা খুব মিস করি, ছোটোবেলার দিনগুলো খুব মিস করি। যে তখন যেমন একটা পুজোর মধ্যে একটা ব্যাপার ছিল। সেই সময়কার তুমিও তো সেই সময়কার তুমি হলো ফিল করবে যে মহালয়া হচ্ছে, সকাল 5টার সময় উঠে বাবা হয়তো রেডিও চালিয়ে দিল, মহালয়া শোন। 4টের সময় রেডিও ভোর চালিয়ে দিল, 4টে ঘুম থেকে 4টের তোলা সময় হতো তোলা হতো আমাদের। মহালয়া শোন। তারপরে সেই টিভি চালালাম, সাদা কালো টিভি, মহালয়া শুরু হলো ওই ডিডি ওয়ানে। এবার মাঝখানে ধরো টিভি ডিস্টার্ব করছে, ঘ্যা 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 ঘ্যা, তাড়াতাড়ি ছাদে উঠে যাচ্ছি, গিয়ে অ্যান্টেনাটাকে অ্যাডজাস্ট করছি যাতে ছবিটা ভালো উপর আসে। থেকে কেউ বলছে দেখ ঠিক হলো কিনা, ঠিক হলো কিনা, তারপরে টিভির যে ওই যে বুস্টারটা আছে ওটাকে ঘোরাচ্ছি, অ্যাডজাস্ট হচ্ছে কিনা। আমার মহালয়া হচ্ছে, দেখছি পুরো সোটা শরীরে কাঁটা দিচ্ছে। ওই যখন দুর্গা অসুরকে বধ করছে, যখন ওই বীরেন্দ্র কিশোর ভদ্রর যখন ওই মহালয়া চলছে, আলাদা একটা ব্যাপার। বাইরে প্রচুর ভটকা ফাটছে, বাইরে মাঠে সবুজ ঘাসের উপরে তোমার শিশুর উপরে আছে। আর তখন বড়রা রাত্রেবেলায় তখন পিকনিক করতো মহালয়ার আগের দিন আমাদের আমাদের অ্যালাউড ছিল না, না। আমাদের অ্যালাউ ছিল না। মা বলতো একটু বড় হ, ওরা তো অনেক বড় হয়ে গেছে, ওরা বড় হয়েছে বলে পিকনিক করছে, তুই একটু বড় হ তখন পিকনিক করবি। তারপরে যে বাবা মা জামা কাপড় কিনে নিয়ে আসতো, তখন তো অত কিছু বুঝতাম না, ব্র্যান্ড অনলাইন শপিং তো ছিল না। বাবা মা দাদু যা জামা কাপড় দিত, সবাই মিলে জামা কিনতে যেত, বড় বড় সব ব্যাগে ভরে জামা কাপড় নিয়ে, চটের ব্যাগে। তো সেই জামা কাপড় কেনা, জিন্স কেনা মানে বিশাল ব্যাপার। তখন একটা জিন্স হয়েছে আমার, জিন্স বিশাল ব্যাপার। একটা পুজোর সময় ঘড়ি কিনে দিয়েছিল আমাকে, সেই তখন ওই ডিজিটাল ঘড়িগুলো হয় না, প্রথম ডিজিটাল ঘড়ি, সে ডিজিট উঠতো, ওই ঘড়ি কিনে দিয়ে সবাইকে দেখাতাম, দেখ দেখ। আমি ঘড়ি প্রথম কিনে দিয়েছে। ঘড়ি পেয়েছি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে। মানে ছোটবেলাটা আমাদের হয়তো এরকমই ছিল, আসলে কম ছিল বলে আমরা হয়তো দামটা দিতে জানতাম। একদমই তাই। ওই একটা জিন্স আমাদের কাছে বা ওই একটা ঘড়ি আমাদের কাছে, বা সব থেকে ভালো লাগতো যখন বন্ধুর সঙ্গে বেরোতে শুরু করলাম, যখন হয়তো 9-10-এ উঠলাম, একটা বন্ধুর সঙ্গে বেরোনো, তখনও বাড়ি থেকে 100 টাকা দিত, বলতো এই নে পুজোর খরচা, এটাই খরচা করবি। তো বন্ধুরা বলতাম শোন মোগলাই খাবো, কিন্তু মোগলাই খেলে টাকা তো শেষ হয়ে যাবে রে, সব দিন তো আর কভার হবে না, চল আজকে এগরোল খেয়ে নিই। তো এগরোল খেয়ে নেওয়া, 5 টাকার এগরোল। 5 টাকার এগরোল। তারপরে তোমার সাইকেল নিয়ে যাওয়া ঠাকুর দেখতে, তারপরে ক্রিম, তখন কি মাখবো, একটু ফর্সা হতে হবে রে, এই ফেয়ার অ্যান্ড লাভলি তখন খুব চলতো, ফেয়ার অ্যান্ড লাভলি মেখে টেখে একটু ফর্সা হয়ে সাদা হয়ে বেরিয়ে পড়লাম। চুলগুলোও তখন ওইভাবেই কাটতো, তখন তো সব পার্লার কনসেপ্ট ছিল না। তো সেই দিন ধরো, সেই সাইকেল, সেই পুজো মিস করি। আর এখন মনে হয় না সব কিছু আমার যেটা ফিল হয়, বড্ড লোক দেখানো। মানে এখন হচ্ছে যার কাছে যত বেশি কিছু আছে তার কাছে সেই হচ্ছে আলটিমেট পুজোটা এনজয় করছে, সব আর্টিফিশিয়াল তো সব এখন। আর্টিফিশিয়াল। আর ঠাকুরের মুখও এখন বড় চুপচাপ, এখন এত থিম, এত কিছুর মাঝে মা দুর্গার মুখ কোথাও মলিন।
সেই ফিলটাই আসবে না। আগে যেরকম মায়ের সামনে গিয়ে না আমাদের মাথাটা এমনি নিচু হয়ে যেত, তাই না? রিলি প্রণাম করতাম প্রত্যেকটা প্যান্ডেল, আমার মনে আছে হাত জোর করে প্রণাম হ্যাঁ। করতাম যে ঠাকুর ভালো রেখো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভালো করে পরীক্ষায় পাস করি। মানে এত আমাদের প্রার্থনাগুলো ছিল যেন রেজাল্ট খুব ভালো হয়, বিশেষ করে পরীক্ষার রেজাল্ট, ঠাকুর যেন রেজাল্ট খুব ভালো হয়, এই হয় সেই হয়। তো এখন দেখি সবাই মাকে কেউ আর দেখে না। এখন গিয়ে সবার আগে শিল্প। আগে সেলফি, আগে একটা ভালো ফোন নিয়ে ছবি তোলা, বা দেখ তো আমায় কেমন লাগছে, তারপরে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেওয়া, দেখ এই ওর থেকে আমাকে দেখতে বেশি ভালো লাগে, আমার ছবিতে কতগুলো লাইক হলো। তো এখন না মানুষের মধ্যে কত প্রতিযোগিতা, আর আমি এই প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে গিয়েছি বা কোথাও পিছিয়ে গিয়েছি, বা আমি হয়তো প্রতিযোগিতায় যাওয়ার জন্য উপযুক্ত নই। তো আমি ওই জন্য এখন আমি ব্যাকডেটেড। না না, তাহলে তো আমিও ব্যাকডেটেড, কেননা আমি আমিও backdated। দুর্গাপুজোয় একদম বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাই। এখন যেহেতু সেই ফিলটা আর পাই না, আমি ওই ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখার দলে একেবারে নেই। তো ঠিক আছে, মানে সবাই যে একরকম হবে তার কি মানে? আমাদের মতো ছোটবেলা যাদের কেটেছে তাদের সবকিছু একরকম নাও হতে পারে মানে এখন। আমার ছোটবেলাটা আমি মনে করি যে সেই স্মৃতিটুকু থাক, ছোটবেলা থাক। এখনও শুক্তারা কিনি, তখনও কিনতাম, বাবা মা কিনে দিত, এখনও শুক্তারা কিনি। এবং ওই পুজোর দিনগুলোতে কী করি, তখন ওই বিছানায় শুয়ে দুর্বেলায় বসে শুক্তারার ওই হাঁদা ভোদা, বাটুল দা গ্রেট, ভূতের গল্প আমি আজ ওইগুলো পড়ি। মানে আমার ছোটবেলাকে আমি ফুলফিল ধরে রেখেছি, এবং এই ফোন টোনকে দূরে সরিয়ে রাখি ভাই। এক সময় আমি আর আমি আমার 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 আমি থাকতে চাই। আর আমি যেখানে থাকি সেখানে ধরো এখনও অনেক আধুনিক হয়ে গেছে এখন শহর, কিন্তু এখনও ধরো এই গ্রামের দিকে একটু ওরকমই আছে। তো আমি সেই সব বাড়িতেই যাই, দু একটা বাড়ি থেকে ডাকে আমাকে যে আসুন, ওই আমাদের ওখানে আছে পুরনো বাড়ি, জমিদার বাড়ি, যেখানে পুজো হয়, তো সেখানে যাই। তো সেখানে গেলে কি হয়, পুজোর যে কালচার, পুজোর যে আচার অনুষ্ঠান, এবং ওদের যে টাইমিং, যে এই সময় সন্ধি পুজো হবে তো এই সময়তেই হবে, ভোর 3:30 3:30 শুরু হবে, এইগুলো আমার খুব ভালো লাগে। মানে ওখানে গিয়ে না আমি সেই ইয়েটা পাই, শান্তিটা খুঁজে অরিজিনাল পাই। ব্যাপারটা পাওয়া যায়। সেখানকার ঠাকুর অত বড় নয়, সেখানে লাইট থিমের কোনো ব্যাপার নেই, কিন্তু তখন যখন অঞ্জলি হচ্ছে বা আরতি হচ্ছে, বা যখন সেখানে পুজো হচ্ছে, সেই যে ফিলটা না জাস্ট বুকে লাগে এসে। আমার এটা শুনে মনে পড়ে গেল, আমাদের ছোটবেলা সেই লরি প্যান্ডেল বলতাম না আমরা, ছোট ছোট প্যান্ডেলগুলো, হুম, চৌকো 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 প্যান্ডেল। তাতে কত মজা আলাদা ছিল। আলাদা মজা আজকে ছিল এত তখন। থিমের লড়াইয়ে কিছুই থাকে না সেই মজা। এখন কার কত শপিং, হ্যাঁ, কে কত একদম কে তাই। কত ভালো ইয়ে করছে পুজোতে, কোথায় ভালো পার্লার। এই আমি যেদিনকার তোমার আফ্রিকা থেকে এলাম, পরের দিন শ্রীলঙ্কা যেতাম, শ্রীলঙ্কা যাওয়ার ছিল, ফ্লাইট ছিল, তা আফ্রিকা থেকে এসে প্রচুর কালো হয়ে গেছিলাম, মুখ চোখ প্রচুর ট্যান পড়েছিল। তা আমি গেলাম হচ্ছে সিটি সেন্টার। আমি কোনো দিন সিটি সেন্টারে যাইনি, তা আমি র্যাপিডো বাইক নিয়েছি। তা বলছে দাদা এটা সিটি সেন্টার, সিটি সেন্টার 2। আলাম 2 এখানে, 1টা কি পাশে? বললো না 1টা তো শর্ট লেগে, এটা সিটি সেন্টার 2। তো ওখানে আমি জিজ্ঞেস করছি এখানে কোথায় বলুন তো একটা পার্লার আছে, একটু মুখটুক পরিষ্কার করতে আমাকে, মানে অবস্থা খুবই খারাপ। তো গেলাম একটা পার্লারে, তো বললো যে আপনার তো নখগুলো কালো হয়ে গেছে, আপনার তো হাতে প্রচুর ট্যান, ম্যানিকিউর পিডিকিউর করে দেবো স্যার? কোনো দিন করিনি। করে দিন যদি একটু দেখতে ঠিকঠাক লাগে, শ্যুটের ব্যাপার আছে। আর বললো কি আপনার মুখে ট্যান পড়ে গেছে, এই হলো ম্যানিকিউর পেডিকিউর দুনিয়ার জিনিস টিনিস করে এইসব করে, লাস্টে বলছে কত বিল? 6,100 টাকা। বললাম ভাই এ তোমার সারা বছরের খরচা, কম 6,100, নিয়েছে, কম নিয়েছে। 6,100 টাকা ম্যানিকিউর পিডিকিউর, তারপরে কি তোমার ওই হাতের ট্যান, মুখের ট্যান, এসব তুলে দিয়ে একটু চুলটা দাড়িটা সেট করে দিয়ে দাড়ি কাটতে 200 টাকা। আমাকে তো আমার ওখানে 50 টাকা 40 টাকা নেয় ভাই, কোথায় এলাম? এটাই তো বিল আমাদের, আপনাকে তো ডিসকাউন্ট করে দিয়েছি। বললাম না ভাই ঠিক আছে। তো ওইখানে কিনলাম। তারপরে জামা কাপড় ধরো সব নোংরা হয়ে গেছে, তো ওখানে ম্যাক্স ছিল, ম্যাক্সে গেলাম, দিয়ে ওখানে ওই কী আছে জামা কাপড়, জিন্স দেখলাম, ট্রায়াল দিলাম, নিলাম একটা শার্ট, নিলাম, বেরিয়ে চলে এলাম। এই হয়ে গেল আমার পুজোর জামা কাপড়। ওটা পরেই শ্রীলঙ্কায় গেছিলাম কাজের জন্য 2 দিনের জন্য, ব্যাস। তো এই হচ্ছে আমার ওই পুজোর স্বাদ যাকে বলে। খুব অল্পেতেই সন্তুষ্ট, তাই তো? একদম। আজও পছন্দের খাবার ওই যে বললাম, ডাল ভাত, আলু ভাজা, ডিম ভাজা, ব্যাস। আমার কোনো কিছুর কোনো ডিমান্ডও নেই, ওইটুকু পেলে আমি হ্যাপি। না, লাইফ যদি এরকম থাকে তাহলে আর কি, মানে এত সাফল্য, বলতেই হবে এই সাফল্য কথাটা তো আমি ডেফিনেটলি বলবো। মানে আমাদের এই পডকাস্টটা রিলিজ হতে হতে হয়তো আপনার সাবস্ক্রাইবার 1 মিলিয়ন ক্রস করে যাবে। তো তারপরে যদি একটা মানুষ নিজেকে এরকম রাখতে পারে, আর কি চাই? রাখলাম ততদিন ধরে। সাফল্য যদি তুমি কথা বলো, তুমি যদি এই কথাটাই বলো যে হ্যাঁ টাকা পেলে মানুষের জীবন পাল্টে যায়, জীবন কিন্তু কিছু পাল্টায় না। হ্যাঁ পরিবার হয়তো খুব ভালো থাকে, হয়তো পরিবার বলবে যে না ঠিক আছে, ও চাকরি ছেড়ে দিল, ওর যা আছে বা ও যা করেছে ওর জীবনে হয়েছে, কিন্তু আমি তো মানুষটা একই আছি। আজও তো আমাকে সেই রাত জাগতে হয়, সেই ভিডিও শ্যুট করতে হয়, সেই এডিট করতে হয়, সেই স্ক্রিপ্ট লিখতে হয়, সব তো আমাকেই করতে হয়। সব একা কেন? ওই যে বললাম অভ্যেস, আর নিজের মতো ওই যে বললাম ফিলিংস। দেখো এডিটার আমাকে বলে আপনি এডিটার রাখুন না, দেখো যে এডিট করবে
সে কি আমার ফিলটা বুঝতে পারবে? তাকে আমি তো পাশে বসে দেখিয়ে দিতে পারবো, এটা তুই এখানে এই ক্লিপটা অ্যাড কর, ওখানে মিউজিক অ্যাড কর। বাট যখন আমি নিজে কোনো কিছু বলি, নিজে কোনো কিছু দেখা এডিট করি, আমার মনে হয় আমি আমার জীবনের বা আমার অভিজ্ঞতার সবটাই ওখানে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো তখন মনে হয় যে দর্শকের আসনে বসে আমি যখন ভিডিওটা দেখবো আমার কেমন লাগবে, এই ফিলিংসটা তো অন্য একটা মানুষ দিতে পারবে না। তার জন্য নিজেকে সব কিছু করতে হয়, এখন অবধি করে নিচ্ছি, জানি না কদিন পারবো, চলছে। কেমন লাগছে আমাদের আলোচনা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি এই জাস্ট যে লাস্ট ভিডিওটা দেখলাম, তাতে দেখলাম আপনি বলছেন যে 1 মিলিয়ন হয়ে গেলে আর ব্লগ বানাবো না। এটা কেন বললেন? ব্লগ আর সত্যি বানাবো না। 5 বছর জার্নি ধরো করেছি, এরপরে ব্লগ বানাবো না কথাটা এই অর্থে বলেছি যে এই যে আমি ধরো একটা মানুষের একটা ইচ্ছা থাকে, যে চাহিদা থাকে যে প্রত্যেক সপ্তাহে 2-3টে ভিডিও আসুক, ইউটিউবও চায় যে ডেলি ভিডিও আসুক, বাট আমি ভিডিও সাথে কমিয়ে দেবো। আমি যদি এর আগে বছরে ধরো 100টা ভিডিও দিতাম, হয়তো 2026 সাল থেকে বছরে হয়তো 50টা দেবো। আমার একটা জিনিস মনে হয়েছে যে ব্লগ তো ব্লগের জায়গায় থাকবে, কৌশিক হারিয়ে যাবে না যতদিন ইউটিউব থাকবে বা সোশ্যাল মিডিয়া থাকবে, কিন্তু আমাকে কোয়ালিটি বাড়াতে হবে। ওই গেলাম, ভিডিও শ্যুট করলাম, পাবলিশ করে দিলাম, কিছু প্রচুর ভিউজ হলো, কমেন্টস হলাম, এরকম চাই না। আমি যে কোয়ালিটি, একটা মানুষ যখন সারাদিন পরে অফিস থেকে ফিরে বা ছুটির দিনে খেতে বসে বা যখন তার অবসরে যখন সে একটা ভ্লগ দেখছে, যেন তাকে আমি 40 মিনিট ব্লগের মধ্যে আটকে রাখতে পারি, যেন স্কিপ করার জায়গায় পায় না। কোয়ালিটিতে জোর দেবো। ব্লগ ছেড়ে দেওয়ার অর্থে ব্লগ আমি হয়তো কমিয়ে দেবো, হয়তো সপ্তাহে একটা ভিডিও আসে, মাসে 4টি আসুক, কিন্তু কোয়ালিটির ভিডিও বানাবো নিজের ডেডিকেশন দিয়ে বা নিজের আরও সবটা দিয়ে ভালো করে। এই যে এত এত জায়গায় ঘুরতে যাওয়া, তার মধ্যে যদি আমি জিজ্ঞেস করি যে কৌশিকের পছন্দের জায়গা কোনগুলো, তাহলে কোনগুলো বলবেন? এই জায়গাটায় মানে বললে মানুষজন হাসবে। আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে প্রথমত আমার বাড়ি। আমার বাড়ি, আমার একলা ঘর, আমার বিছানা, আমার বাথরুম, মানে এর ওপরে আমি দেখো আমি মলদ্বীপসও গিয়েছি, সেখানে আমি যে ভিলায় ছিলাম সেটার খরচ এক রাত্রে 86,000 টাকা। তো যে লোকটা এক রাত্রে অত টাকা দিয়ে একটা ভিলায় রাত কাটিয়ে এসছে 1 দিন বা 2 দিন, তার কাছে তো সেটাই স্বর্গ হওয়া উচিত। মলদ্বীপ তো সুন্দর জায়গা, আমি তো বলবো মলদ্বীপ সব থেকে সুন্দর, কিন্তু আমার কাছে আমার বাড়ি সেরা। মানে বাড়ির ওই বিছানা, বাড়ির ওই ঘর, ওই ছাদ আমার কাছে সব থেকে সেরা। হ্যাঁ, তারপর যদি বলতে হয় তার মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে। যদি বলো বিদেশের জায়গা সব থেকে সুন্দর, আমি বলবো জাপান। জাপান সুন্দর, জাপানের ডিসিপ্লিন, জাপানের মানুষজন যেভাবে ডিসিপ্লিন জীবনযাপন করে, ওদের কাছ থেকে সত্যি কিছু শেখার আছে, তো জাপান। যদি বলো নেচার, তাহলে আমি বলবো রাশিয়া, সুন্দর জায়গা। সমুদ্র যদি বলো মলদ্বীপস। আর যদি বলো সব দিক থেকে ভালো ওভারঅল, মানে আমার বারবার যেতে ইচ্ছা করে, তাহলে বলো পুরী। আমি এত সমুদ্র দেখেছি, কিন্তু পুরীর সমুদ্র আমার কাছে সবথেকে সেরা জায়গা। কারণ ওই সন্ধ্যেবেলায় সমুদ্রের ধারে গিয়ে বসে ওই চেয়ার ভাড়া নিয়ে 50 টাকা দিয়ে ওই 1 কাপ চা বিস্কুট নিয়ে যে সমুদ্রের হাওয়া খাওয়া, এটা কখনো আমার কাছে পূরণ হবে না। কতবার গেছেন পুরী? 14-15 বার তো হয়ে গেছে। প্রত্যেক বছর তো হয়, ছোটোবেলায় তো বাবা মা নিয়ে যেত, আর এই বড়ো হওয়ার পরে অন্তত সব মিলে 14-15 বার হয়ে গেছে। প্রত্যেক বছর 1-2 বার পুরী প্রোগ্রাম থাকে, আবারও যাবো কিছুদিন পরে। এটাই সব থেকে মজার ব্যাপার, সেটা হচ্ছে আমি রিসেন্টলি প্রথমবার পুরী গেলাম। প্রথমবার? এটাই হাস্যকর ব্যাপার। এর আগে যতবার পুরীর প্ল্যান হয়েছে ক্যান্সেল হয়েছে কোনো না কোনোভাবে। আমি এবার এই রথে আমি প্রথম পুরী গেলাম। মানে এটা যে কী এক্সপিরিয়েন্স, আমার তো ফাটাফাটি লেগেছে। আমি জানি না মানে এর আগে কেন যাওয়া হয়নি জানা নেই। অসম্ভব ভিড় ছিল রথের সময় বলে। রথের মধ্যে পুরীতে যাওয়া মানে, আমার ভাই ছিল সঙ্গে, তো ভাই বলছে তুই ভিড়ের মধ্যে ঢুকছিস, মরে যাবি তো, যা ভিড় ওখানে। প্রচুর ভিড় হয় কিন্তু বলে। এক্সাইটমেন্টই আলাদা, মানে ওটা নিয়ে কোনো কথা হবে না। জগন্নাথ দেবের যে টান, তোমার পুরীর যে সমুদ্রের টান, আমি ইন্ডিয়াতে কোথাও এই জিনিসটা খুঁজে পাইনি। আমি এত তো সমুদ্র সৈকতে গিয়েছি, কিন্তু পুরীর মতো কোথাও খুঁজে পাইনি। আর একটা জায়গা সুন্দর লেগেছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর সমুদ্র, খুব সুন্দর কালার কোরালস রয়েছে। আন্দামানও সুন্দর, আমাদের লাদাখও সুন্দর। রিসেন্টলি আমি এই বছর স্পিতি ভ্যালি গিয়েছিলাম, স্পিতি ভ্যালির ওপরে ব্লগও বানিয়েছি। স্পিতি ভ্যালি খুব ভালো লেগেছে। ইন্ডিয়াতে অনেক জায়গা আছে দেখার মতো, দেখো ভালো লাগার মতো জায়গা প্রচুর আছে, কাজে এক একটা জায়গা এক এক রকম দিক থেকে সুন্দর। বিদেশেও যেমন প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, ইন্ডিয়াতেও অনেক জায়গা আছে, তো সব জায়গায় ভালো লাগে। বাট পুরীতে আমি যেতে যেতে ইচ্ছা করে বেশি। ওটা পুরী নিজের পছন্দের ওই জায়গা। সন্ধ্যাবেলায় গিয়ে কানে একটু গল্প চালিয়ে দিলাম বা একটু গান শুনিলাম, দিয়ে ওই যে চেয়ারে বসে পড়ে 2 ঘন্টা আমি যে হাওয়াটা খেলাম, আমি তাতেই হ্যাপি। দারুণ ব্যাপার। কিন্তু আপনি এর মধ্যে ঘুরে এসেছেন কৈলাস মানসরোবর। বেশিরভাগ ভারতীয়ই বলবো আমি, তাদের কাছে একটা স্বপ্নের ডেস্টিনেশন। মানে সেই অভিজ্ঞতা কেমন ছিল? আমি মানে কৈলাস মানস সরোবরে যাওয়ার, দেখো কৈলাস মানস সরোবর 5 বছর ধরে বন্ধ ছিল, কোভিডের পরে তো যখন হ্যাঁ। বন্ধ হয়ে গেল তারপরে শুরু হলো। তো 5 বছর আগেও কিন্তু মানুষ হয়তো কৈলাস সম্পর্কে এতটাও জানতো না, কেউ কেউ জানতো, সবাই জানতো না, এত ট্রেন্ডিংয়ে ছিল না কৈলাস মানস সরোবর। লাস্ট 1 বছর থেকে কিছু ব্লগার ওখানে গিয়ে ভিডিও বানিয়েছিল, তারপর থেকে কিন্তু কৈলাস মানস সরোবর মানুষের কাছে একটা
মানে অন্যরকম আকর্ষণের জায়গা হয়ে যায়। এবং কৈলাস নিয়ে মানুষের মধ্যে প্রচুর রহস্যজনক ব্যাপার স্যাপার কৈলাসে হয়, এরকম একটা মিথ আছে। এটা নিয়েও প্রচুর রিলস রয়েছে, মানুষ তো সারাক্ষণ স্ক্রল করে এগুলোই দেখে, কৈলাসে এই কৈলাসে ওই। কিন্তু আমার কাছে কৈলাস ছিল, মানে আমার যাওয়ার একটা কারণ ছিল যে যারা যেতে কখনো পারবে না, কারণ কৈলাস একটা প্রথমত কস্টলি জায়গা, যথেষ্ট কস্টলি, এবং হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং যেহেতু ইন্টারন্যাশনাল একটা ট্রিপ, তো সবাই হয়তো যেতে পারবে না। তো আমি আমার চোখে মানুষকে কৈলাস দেখাবো, তো আমিও দেখবো, আমার দর্শকরাও দেখবে। তার জন্যই কৈলাস যাওয়া হয়েছিল। কৈলাসে গিয়ে দুরকম অভিজ্ঞতা হয়েছে। ভালো অভিজ্ঞতা যদি বলি, যে কৈলাস যাওয়ার পরে যখন পরিক্রমা করেছিলাম, আমার ফিল হয়েছিল যে আমি যেদিনকে ফিরছি সেদিনকে আমি কাঁদছি। আমি নয়, অনেকেই কাঁদছে। যখন তুমি যাত্রাটা শেষ করছো না, একটা জায়গায় এসে শেষ 3 দিনে 40 কিলোমিটার পরিক্রমা করতে হয়, তো শেষ দিনে যে 10 কিলোমিটার পরিক্রমা থাকে তার লাস্টে এসে একটা উঁচু জায়গা আছে যেখান থেকে পুরো ভ্যালিটা দেখা যায়। তো ওখান থেকে দূর থেকে যখন মনে হবে যে কৈলাস, ওখানে সবাই দাঁড়িয়ে প্রণাম করছে, তো বলছে এটাই লাস্ট জায়গা, কৈলাসকে প্রণাম করে নিন। তখন আমি কেঁদে ফেলেছি রীতিমতো, যে এই 3 দিন ধরে পরিক্রমা করেছি, মহাদেব সঙ্গে ছিল, একটা টান ছিল। আমি অতটাও ফিট নই যে আমি পরিক্রমা করতে পারো। বাড়ির লোক তো অবাক হয়ে গেছিলো, তুমি তো জিমে যাও না, তুমি তো হাঁটতে যাও না, তুমি কী করে পরিক্রমা করলে? আমি জানি না, আমি করে ফেলেছি, হয়তো মহাদেব টেনেছে, করে ফেলেছি। তো এই যে যখন মহাদেবের টান, তার সঙ্গে তোমার বিচ্ছিন্নতা আসছে এই জায়গাতে এসে, তখন তোমার চোখ দিয়ে জল চলে আসবে, যে আমি মহাদেবের বাড়ি থেকে চলে যাচ্ছি, জানি না আর কবে আসবো। এইটা ছিল কৈলাসের একটা আবেগের দিক, একটা ভালো দিক। যখন মানস সরোবরের জল দিয়ে হাত ডুবিয়েছি, যে ভগবান ব্রহ্মাই মানস সরোবর নাকি সৃষ্টি করেছে, দেবতারা আজও নাকি এখানে স্নান করতে আসে, মানে মহাদেব নিজেও আসেন নাকি স্নান এবং করতে? পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মানে এত সুন্দর লেক নাকি পৃথিবীতে আর কোথাও নেই। তো সেই মানস সরোবর লেক, এত সুন্দর জায়গা, এগুলো হচ্ছে ভালো দিক। খারাপ দিক কি, যে এত টাকা দিয়ে মানুষ যাচ্ছে কৈলাস, এবং সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলো তো ঠিক নয়। যখন আমরা মানস সরোবরে ছিলাম লেকের কাছে, পুরো একটা দিন একটা রাত, সেখানে কোনো টয়লেট নেই, এবং সেখানে যে টয়লেট তৈরি করা হয়েছে সেগুলো ভারতীয়দের ব্যবহার করার কোনো অনুমতি নেই, এবং অনুমতি নেই ভারতীয়দের ব্যবহার টয়লেট করার? পুরোপুরি বন্ধ। এবার আমি জিজ্ঞেস করেছিলাম এটা কেন খুলছে না, বললো না আমাদের ইন্ডিয়ানদের জন্য বা এখানে যারা আসছে তাদের জন্য মানে কোনো রকম কোনো অনুমতি নেই। এবং আমি দেখেছিলাম চায়নাতে এনআরআইদেরকে যতটা ওরা ফেসিলিটি দেয়, ইন্ডিয়ানদেরকে সে ফেসিলিটি দেয় না। এবং মহিলা বলো, বাচ্চা বলো, পুরুষ বলো, সবাই সবাই কিন্তু টয়লেট করছে খোলা মাঠে, রাত্রিবেলায়, ভোর বলেন রাতে, কি? খোলা মাঠে। এবং সেখানে ঠান্ডা হয়তো 10, 9, 8 এরকম ঠান্ডা, ভয়ানক ঠান্ডা ওখানে। তো মানুষ কিন্তু সবাই সেই খোলা মাঠে গিয়ে টয়লেট করছে। আমি তো যাইনি, ভয়ের চোটে খেতামই না, যে আমি ওই ঠান্ডার মধ্যে ভাই মাঠে যেতে পারবো না। তো এইটা একটা খারাপ দিক। আর পরিক্রমা যখন আমরা করেছিলাম, এই পরিক্রমার সময় যে 3 দিন পরিক্রমা ছিল, সেখানেও অ্যাকোমোডেশন তো রয়েছে, টয়লেট নেই। টয়লেট হচ্ছে বাইরে, পাবলিক টয়লেট, এবং সেগুলোর যে অবস্থা, সেখানে কোনো সুস্থ মানুষ গিয়ে সুস্থ থাকবে না। তো কোথায় যাচ্ছে টয়লেট সবাই? ওই ভোর রাতে, ওই নদীর ধারে, না হলে খোলা মাঠে। মহিলারাও? সবাই, যারা পরিক্রমা করতে সবাই। তো এই জিনিসটা আমার মনে হয়েছিল যে এরকম একটা জায়গায়, একটা কৈলাস মানস সরোবর যাত্রার জন্য, যেখানে আমি 1,03,000 টাকা খরচ করছি, 1,03,000 টাকা, সেখানে যদি টয়লেট না পাই, তাহলে সেখানে আমি কী করব? এই যে আমি পরিক্রমাটা করছি, মানে যতটুকু সুযোগ সুবিধা থাকা দরকার, সেই সুযোগ সুবিধা কিন্তু ওখানে নেই। তারপরে যে পরিক্রমা করতে গিয়ে যে প্রচুর জায়গায় খাবার দাবারের দোকান আছে তাও নয়, এবং রাস্তাও যে খুব ভালো তা নয়, কোথাও কোথাও বড় বড় পাথর, তার মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। মানে এটা যদি আমাদের ভারতবর্ষে হতো না, আমরা যে ট্রেক করতে যাই, তোমার ওই যে এই যে তোমার কী বলে, অমরনাথ, কেদারনাথ, যদি ভারতবর্ষে হতো না, তাহলে এই নিয়ে প্রচুর লেখালেখি অনেক কিছু হয়ে যেত। কিন্তু ওখানে কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ আমি দেখিনি, বা এখানে মানুষজনও কিছু হয়তো মনেও করে না, বা হতে পারে হয়তো আগামী দিনে সব কিছু হবে। কিন্তু এখনও অবধি কিন্তু এই বছর পর্যন্ত 2025-এ আমি কিন্তু মানস সরোবর যাত্রায় গিয়ে আমি কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করেছি, এবং আমি আমার ব্লগে উল্লেখ করেছি, এবং অনেকের কাছে খারাপও হয়ে গেছি, যে সবাই পজিটিভ কথা বলছে, আপনি নেগেটিভ কথা বলছেন। আলাম বস, সত্যি তো বলতেই আমাকে হবে। সত্যি বলতেই হবে, কারণ আমার মা বাবা যদি এখানে আসে, বা আমার মা বাবার বয়সী, বেশিরভাগ তো বয়স্ক মানুষরা যায়, তারা এই জায়গাটা এসে কিন্তু প্রবলেমে পড়তে পারে। কাজে আমার উচিত অ্যাজ এ ব্লগার হিসাবে সবাই কিন্তু অ্যালার্ট করে দেওয়া, যে এখানে কী আছে আর কী নেই। আর যদি আমি জিনিসটাকে ঠিকঠাক বলতে পারি, মানুষ কিন্তু সেভাবে প্রিপারেশান নিয়ে আসবে। এবং কৈলাস মানস যাত্রা নিয়ে সবাই যে বলছে আমি কবে যাব, তাড়াহুড়ো করছে, অনেকে প্রচুর টাকা খরচ করছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু রোড বানাচ্ছে, এবং চায়না গভর্নমেন্টের সাথে এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের যা পরিস্থিতি, এখন যে রিলেশন, তাতে কিন্তু আমার মনে হয় যে এরপরে কিন্তু ইন্ডিয়ানরা বাই রোড ওই লিপুলেক হয়ে কিন্তু ডিরেক্ট চলে যাবে মানস সরোবর। তখন কিন্তু এত খরচার হবেও না। এবং এখন যে কৈলাস যেতে গেলে যে আমাকে অন্য গেটও ইউজ করতে হচ্ছে, আমাকে তো নেপালের গেটও ইউজ করতে হচ্ছে, অন্য দেশের, সেটা কিন্তু আর প্রয়োজন হবে না। সেক্ষেত্রে কিন্তু খরচও বাঁচবে, সময়ও বাঁচবে, এবং দর্শনও হবে। আমাকে একটা কথা বলুন, এই যে আমরা বলি যে জমদুয়ার ক্রস করলে মানে একটু মানসিকভাবে মানুষের পরিবর্তন হয়, এটা কি সত্যি কথা? কিছু তো হয়। জমদুয়ার যখন ক্রস করলাম, জমদুয়ার ওই পরিক্রমা মানে পার করার আগে ওখান থেকে কৈলাস প্রথম দেখা যায়। তো তখন ওইখানে 3 বার ঘুরতে হয়। একটা জায়গায় রয়েছে যেখানে 3 বার আর কি ঘুরতে হয়, এবং ঘোরার পরে বলা হয় যে পেছন দিকে তাকাবেন না।
পেছন দিকে যদি তাকান তাহলে কিন্তু আপনি আর মানে যেতে পারবেন না, যা উচিত নয়, আপনাকে ফিরে যেতে হবে। ওই 3 বার যখন ঘোরা হয়ে গেল আপনি সোজা হেঁটে যাবেন। এবং যখন আপনি হাঁটছেন বা যখন তুমি হাঁটছো, তোমার যখন ডান দিকে তুমি কৈলাসকে প্রথম দেখবে, তখন তোমার একটা কিছু ফিল হবে, এই কৈলাস পর্বত, আমরা ছবিতে এতবার দেখেছি, ভিডিও দেখেছি, গল্প শুনেছি, এই তো কৈলাস, এখানে তো মহাদেব থাকে। মানে এই মহাদেবের সাথে আমাদের বাঙালিদের একটা টান আছে, অন্যরকম টান আছে। ভারতীয়দের তো আছে, বাংলাদেশের আরও টান আছে। কারণ আমরা যখন তারকেশ্বরে যাই, অনেকে তো হাঁটতে পারে না, তো তখন বলে আর তো কিছুটা, হার হার মহাদেব বলো। বা যখন আমরা কেদারে চড়ছি, কেদার চড়াই করছি, তো শেষ দিকে শেষ 2 কিলোমিটার উঠতে পারছি না, তখন আমরা বলি হার হার মহাদেব বলো। পাশের কাউকে আমরা বলছি, এই যে মনের জোর, মহাদেবের যে টান, সেই টান কিন্তু তুমি সেখান থেকে ফিল করতে শুরু করবে। সেই টানেই কিন্তু তুমি ডান দিকে তোমার কৈলাসকে রেখে দেখতে দেখতে তুমি তোমার প্রথম দিনের যে বোধহয় দাঁড়াও কত কিলোমিটার, বোধহয় 12 কি 14 কিলোমিটার, একটা 12 কিলোমিটার একটা রাস্তা আছে, সেই 12 কিলোমিটার কিন্তু তুমি প্রথম দিনে তোমার হয়ে যাবে। সকালে 12 কিলোমিটার কম রাস্তা নয় না, কিন্তু। ব্রহ্ম রাস্তা নয় তো, পুরো রাস্তাটাই ধরো তোমার, তাও প্রথম দিন রাস্তাটা ভালো, আমি বলবো সমতল। পরের দিনের যে রাস্তাটা, সেটা কিন্তু সাংঘাতিক স্টিপ 22 রাস্তা। কিলোমিটার ওই 22 কিলোমিটার, ওটাতে অবস্থা পুরো খারাপ। ওখানে একটা পাস আছে, তার নাম আছে দলমালা চা পাস। এই দলমালা চা পাসটা পুরো এরকম খাড়াই পাস, তুমি দেখতে তোমাকে উপরে উঠতে হবে। এবং সেখানে ওঠা, এবং রীতিমতো বৃষ্টি পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, জল আসছে, সেখান দিয়ে বেয়ে বেয়ে ধরে মানে হেঁটেই ওঠা। আমি তো আমার সঙ্গে তো স্টিক ছিল, তা ওই স্টিক দিয়ে ভর দিয়ে ওঠা, এবং সেখানে যদি জুতো পিছলে যেতে পারে, অনেক কিছু হতে পারে সেখানে। অক্সিজেনের সমস্যা হচ্ছে, অনেকে অক্সিজেন ক্যান নিয়েও যাচ্ছে, যখন প্রয়োজন হচ্ছে একটু অক্সিজেনের সাথে নিয়ে নিচ্ছে। এগুলো তো আমরা করছি, কিন্তু ওখানে এমন মানুষকে দেখেছি যারা তাদের তারা এই লেভেলেরই পুণ্যার্থী, মানে ওদের ধারে কাছে হয়তো আমি যেতে পারবো না, তারা পুরো পরিক্রমাটা করছে ওই দণ্ডি কেটে। দণ্ডি কেটে কেটে তারা ওই 44 কিলোমিটার পরিক্রমা করছে। এবং যে পরিক্রমা আমরা 3 দিনে শেষ করছি, সেটা তো ওদের হয়তো 10 থেকে 12 দিন লেগে যাবে। তার মধ্যেও কিন্তু মানুষ দণ্ডি কেটে কেটে যাচ্ছে। ওদেরকে দেখে তুমি ফিল করবে যে যদি ওরা পারে তাহলে আমরা কেন পারবো না। ওটাই কিন্তু একটা মনের জোর। এবং ভগবানের টান তো আছে। অনেকে বলতো যে ওখানে গেলে চুলদাড়ি বড় হয়ে যায়, আমার এরকম হয়েছিল, সত্যি সত্যি হয়েছিল। আমি দেখেছিলাম, তারপরে এসে আমার মনে হয় চুল যেন হঠাৎ করে বেড়ে গেছে, নখ বেড়ে গেছে হাতের, হয়েছিল। তার টান মানে তো কৈলাসে সত্যি সত্যি চুল আর নখ বেড়ে বেড়ে যায়? যায়, বেড়ে যায়। টান আছে ওখানে, অবশ্যই টান আছে। এবং যারা মনে করবে, যারা হয়তো ভাবছে যে আমি কোনোদিন কিছু পরিক্রমা করতে পারবো না, কিন্তু মনে জোর আছে পারবো, মানে আমার এরকম একটা সংকল্প ছিল, হয় করবো নাহলে মরবো, এরকম একটা চিন্তাভাবনা ছিল, তোমাকে কিন্তু ওপরবেলার মানে মহাদেব ঠিক পরিক্রমা করিয়ে নেবে, করিয়ে নেবে। ওখানে একটা অন্যরকম টান আছে কৈলাসে। তার মানে মহাদেবের উপস্থিতি খানিকটা হলেও ফিল করা যায়। একদম। এই উপস্থিতি তুমি ফিল করবে যখন তুমি প্রথম মানস সরোবরের লেকটা দেখবে। মানস সরোবরে যখন জল তুমি স্পর্শ করবে, সেখান থেকে তোমার কিন্তু জীবন পাল্টে যাবে। তোমার মনে হবে আমি একটা আধ্যাত্মিকতা চলে গিয়েছি। তখন কিন্তু তুমি আস্তে আস্তে, এটা কিন্তু আমাদের যখন আমরা কেদারে যাই বা যখন আমরা অমরনাথ যাই, তখনও কিন্তু আমাদের ওই শেষ 6 কিলোমিটার আগে দেখবে যে একটা টান আসে। আমার তো ফিল হয়েছে যে কোনো একটা শক্তি ডাকছে। এখানে একটা জিনিস কি হয়, আমি এটা ভিডিওতেও বলি অনেক জায়গায়, যে এই নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি, আমাদের চারিদিকে দুরকম এনার্জি আছে। তো তখন লাস্টের দিকে এসে তোমার যত নেগেটিভ এনার্জি, তোমার মধ্যে তো খারাপই আছে না, তোমাকে বলবে যাস না, কী দরকার যাওয়ার, আর যেতে হবে না, থাক, ব্যাক করে যাই, পারছি না, কষ্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের খারাপ এনার্জি। আর পজিটিভ এনার্জি বলবে না, যেতে শেষ হবে। করতেই এই হবে। নেগেটিভ আর পজিটিভের লড়াই তোমার শরীরে তুমি প্রতিটা মুহূর্তে ফিল করবে। মনে হবে শরীরের উপর দিয়ে ঝড় বইছে আমার, একদিকে নেগেটিভ এনার্জি বলছে না যাবি না, পজিটিভ এনার্জি যেতে হবে। এই যাবি আর যাবি না, এই দ্বন্দ্বের মধ্যে পড়ে তুমি যখন শেষ জায়গায় গিয়ে পৌঁছাচ্ছ, তখন তুমি বলবে না আমি কিছুটা করেছি। মানে তোমার মন, তোমার স্নায়ুর ওপর তোমার কতটা কর্তৃত্ব, এগুলো কিন্তু তুমি এখানে গিয়ে ফিল করতে পারবে। সেকেন্ড ডেতে আপনার শরীর খারাপ হয়ে গিয়েছিল, ঠিক কি হয়েছিল সেদিনকে? সেকেন্ড ডেতে আগের দিন রাত্রে আমার ঘুম হয়নি। কারণ আমি ওখানে গিয়ে ভিডিও এডিটিং করছিলাম। তো এডিট করার জন্য কী হচ্ছিলো, রাত্রেবেলা ঘুম আমার স্যাক্রিফাইস হতো। এবার দেখো, শরীর কিন্তু একটা সময় জবাব দেবেই। এবার এই যে দুরাত ঘুম হয়নি, এবং সেকেন্ডেতে যখন আমি অত চড়াই করছি, এবার করতে করতে শরীরে আর নিচ্ছিল না, মনে হচ্ছিলো আমি আর পারছি না, শরীর চলছে না। হ্যাঁ, তখন মনে হচ্ছে যেন সমস্ত ওই জড়া বা অবসন্নতা যেন আমাকে পেয়ে বসেছে, পাগুলো ভারী হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি, প্রচণ্ড হাই উঠছে। দুটো কারণে, আয়দার ঘুম কম, অক্সিজেনের অভাব। অক্সিজেন অভাব তো ছিলই ওখানে অক্সিজেন থাকেই তো না। ওটা তো অনেক উপরে, প্রায় 17,000 ফিট ওপরে ওই দলমালা চালা পাস। তো তখন মনে হচ্ছিলো যে না, আমার আর হচ্ছে না। তো আমার সঙ্গে অক্সিজেন ক্যানও ছিল, অনেককে দেখছিলাম ওখানে গিয়ে অক্সিজেন ক্যান স্প্রে করছে। আর আমার আরেকটা প্রবলেম হচ্ছে আমার
যে গাইড বা পোর্টার নিয়েছিলাম যে ও আমার ব্যাগটা একটু ধরবে, আর ওরা যেহেতু লোকাল গাইড, ও আমাকে ইনফরমেশন দেবে, আমিও ব্লগে বলতে পারবো, একটা সাপোর্ট। একটা লোকাল লোক থাকলে একা একা ট্রিপ করছি, হ্যাঁ অবশ্যই, তার একা জন্যই তো একা নেওয়া। নেওয়া, এবার সে আমাকে ফেলে পালিয়ে যাচ্ছে, সে ছুটছে রীতিমতো, ঘোড়ার মতো ছুটছে। এবার তাকে আমি সাপোর্টে পাচ্ছি না, আমি যে একটু জল খাবো জল পাচ্ছি না, আমি একটু বিস্কুট খাবো বিস্কুট পাচ্ছি না, তার সাথে আমার কোনো মানে তার সাথে সে আমার সাথে পুরো ডিটাচ, তার সাথে আমার রাস্তায় প্রচুর প্রবলেম এইটা নিয়ে। তো যখন তুমি একটা ধরো ভালো কাজে যাচ্ছ, তুমি তীর্থ করতে গেছো, এবার সেখানে গিয়ে আমরা চেষ্টা করি আমাদের মাইন্ডটাকে সবসময় পজিটিভ রাখার, শান্ত রাখার। এবার যখন তোমার একজনের সঙ্গে এরকম একটা সমস্যা চলবে, তোমার তো মনের মধ্যে অলরেডি নেগেটিভ চিন্তা চলে আসবে। আর মনের মধ্যে যখনই নেগেটিভ চিন্তা এলো, ওই লোকটা বদমাশ বা ওই লোকটা বদমাশি করছে বা লোকটা ভালো নয়, লোকটা আমাকে ডিস্টার্ব করছে, তো সেই ডিস্টারবেন্সটা কিন্তু আমাদের মানে এই পরিক্রমাটাকেও ডিস্টার্ব করে দেয়। তখন তোমার মধ্যেও মানে একটা বিরক্তি আসবে, আর এই বিরক্তি আসাটা খুব খারাপ, উচিত নয়। কোনো জায়গায় গিয়ে এই বিরক্তিটা আসলে কিন্তু তোমার কিন্তু পরিক্রমা হ্যাঁ, অসফল। তীর্থক্ষেত্র কোথাও গিয়েই আসা উচিত তো সব নয়। পরিস্থিতি তোমাকে হাসি মুখে গ্রহণ করতে হবে, কিন্তু ওই লোকটার ওই কাজকর্ম হারকাত আমাকে কিন্তু খুব ডিস্টার্ব করেছিল, তার জন্য আমার দ্বিতীয় দিন একটু প্রবলেম হয়েছিল। মানে এটা কি শুধু আপনার সঙ্গে হয়েছে, না ওখানে পোর্টার নিয়ে অনেকেই সমস্যায় পড়ছে? আমার সাথে হয়েছে, আরও একজন টিমে ছিল তাদের সাথে হয়েছে, আবার কোথাও কোথাও পোর্টাররা খুব ভালোও ছিল, কিন্তু এ যে লোকটা ছিল সে কিন্তু খুব ডিস্টারবেন্স। এবং পরে আমরা কমপ্লেনও করেছিলাম ওর নামে, ওদের যে অ্যাসোসিয়েশন সেখানে কমপ্লেনও করে এসেছিলাম যে এ কিন্তু এরকম করেছে। ইনফ্যাক্ট আমার মোবাইল পর্যন্ত কেড়ে নিচ্ছে। হ্যাঁ? মানে আমি দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি, তো আমাকেও দাঁড়াতে হবে, আমি তো আর নর্মাল লোকের মতো পরিক্রমা করছি না, আমাকে ভিডিও শ্যুট করতে হবে, বলতে হবে। মানে আমার ফোন অবধি সে কেড়ে নিচ্ছে যে ওর বক্তব্য তাড়াতাড়ি চলো, মানে ওর সঙ্গে দৌড়ার কোনো ব্যাপার। এত সাহস কি করে এই হয়? জিনিসটাই তো মানে হাতাহাতি হয়নি, এটাই ভাগ্য। কারণ আমি হাতাহাতি করতেও চাইনি, ঝামেলা করতেও চাইনি, কারণ যেহেতু একটা আমি তোমার তীর্থ করতে গিয়েছি, মানে এরকমও ওখানে সিচুয়েশন হয়েছে। ওই জন্যই বললাম না যে ওখানকার সব ভালো, ইনফ্রাস্ট্রাকচার ঠিক না, লোকজনও ঠিক না। তারা কত করে টাকা নেয় মোটামুটি? তোমার ভারতীয় টাকায় পোর্টার নিয়েছিল হচ্ছে প্রায় 14,000 টাকার কাছাকাছি, আর ঘোড়া যদি করে কেউ পরিক্রমা করে, ঘোড়ার জন্য লাগবে হচ্ছে 48,000 টাকা। মানে 3 লাখ টাকা দিয়ে তুমি ট্রিপে যাচ্ছ, মানে যাচ্ছ তুমি পরিক্রমা করতে, তার সঙ্গে তোমাকে আরও ধরে রাখতে 50,000 টাকা খরচা হবে। মানে এই প্রোগ্রামটা গিয়ে দাঁড়াবে প্রায়, তুমি ঘোড়া নাও, প্রায় তোমার 3.5 লাখ টাকার কাছাকাছি। কিন্তু ও যা রাস্তা, সেই রাস্তায় ঘোড়ায় চড়ে যাওয়া কি সেফ কোনোভাবে? কোনো কোনো জায়গায় দেখছিলাম ঘোড়া থেকে নামিয়ে দিচ্ছিল, নামিয়ে দেওয়ার পরে তাদেরকে একটুখানি হাঁটতে হয়েছে, তারপরে আবার ঘোড়ায় তাদেরকে তুলেছে। অনেকে ঘোড়া থেকে পড়েও গেছে, আমার সাথে একজন ছিল সে ঘোড়া থেকে পড়ে গেছে, যখন গৌরীকুণ্ডের দিকে নামছে ঘোড়া থেকে পড়ে গেছে, ঘোড়াটা পা মুছিয়ে গেছে, ও পড়ে গেছে, কি চোট লেগেছে। বিপজ্জনক। হ্যাঁ এরকম হয়, এরকম হয়। মানে ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিছু থাকে কি ঠিকঠাক? খাওয়া দাওয়ার দেখো দেখো যদি আমরা যখন আমরা ধরো বৈষ্ণোদেবী যাচ্ছি, বা আমাদের ধরো অমরনাথ যাচ্ছি, কেদারনাথ, যেগুলোতে আমরা এরকম জায়গায় যাই ট্রেক করি, সেখানে যেমন প্রচুর দোকানপাট থাকে না, ওখানে কিন্তু এরকম কোনো দোকানপাট অতটাও নেই। আর একটা বিষয় ওখানে আছে, যেটা হচ্ছে যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কোনো কোনো জায়গায় ওখানে এরকম ওই একটা বাটন লাগানো আছে, রাস্তার ধারে পোলে বাটন লাগানো আছে, তো ওটা প্রেস করলে কিন্তু অ্যাম্বুলেন্স আসবে, সময় লাগবে, অ্যাম্বুলেন্স এসে কিন্তু তোমাকে রেস্কিউ করবে। এবং এই কৈলাস নিয়ে আমি একটা বই পড়েছিলাম, মানে শুনেছিলাম এটাও, যে আগে প্রচুর মানুষ মারা যেত রাস্তার উপরে, মরে পড়ে থাকতো, তুমি হয়তো শুনেছো, এবং তাদেরকে পাশ কাটিয়ে লোকজন চলে যেত। হ্যাঁ। অনেক আগের কথা, মানুষ কিন্তু মারাও যেত, প্রচুর মানুষ ওই অক্সিজেন হয়ে মারা গিয়েছে। অনেকে আমাকে বলেছে যে আপনি ওখানে গিয়েছেন, ওখানে কেন অসুস্থ, ওখানে কেন আপনি অক্সিজেন নিলেন? অক্সিজেনটা ওখানে নেওয়া উচিত নিজের সুবিধার জন্য, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য। দেখো তোমার যদি কিছু ওখানে হয়ে যায়, তোমার কিন্তু রেস্কিউ করতে করতে তুমি মরে যাবে, হ্যাঁ, মানে আমার কেউ আসতে আসতেই তো ততক্ষণে প্রাণ চলে যাবে। ওই জন্য ওই জায়গাতে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমার দু একজন দর্শক বন্ধু এরকমও লিখেছে যে আমার হাজব্যান্ড বা আমার রিলেটিভ কিন্তু ওখানে গিয়ে মারা গিয়েছে। ওখানে কিন্তু মারা যাওয়াটা কোনো কঠিন কিছু নয়, হতেই পারে। ওই জন্য নিরাপত্তা নিজের কাছে, এবং নিজেকে যতটা সুন্দরভাবে সেফ রেখে, যে আমি ধীরে ধীরে উঠবো, আস্তে আস্তে উঠবো, যদি আমার কোথাও গিয়ে মনে হয় যে আমার শরীর দিচ্ছে না, আমি ব্যাক করে চলে আসবো। অনেক তুখুর লোক কিন্তু ওখানে গিয়ে ট্রেক করতে পারেনি, ব্যর্থ হয়ে ফিরে এসছে। এবং আমি দেখেছি আমাদের সাথে একজন ছিল, দু একজন, তারা প্রথমের দিকে প্রচণ্ড ফিট ছিল, এনার্জি প্রচুর, লাস্টে বলছে পারছি না, ব্যাক। যেখানে পারবে না সেখানে ব্যাক করে নাও, কারণ না হলে কিন্তু মানুষ ওখানে মরে যেতেই পারে। মানে অ্যাম্বুলেন্স কি আসতে পারে? মানে এই যে 44 কিলোমিটার রাস্তা, তার মধ্যে যে কোনো জায়গায় যদি মানুষ অসুস্থ হয়, অ্যাম্বুলেন্স কি আসতে পারবে? দেখো প্রথম দিন যখন ট্রেক করেছিলাম সে রাস্তায় আমি দেখেছিলাম যে অ্যাম্বুলেন্স চলাচলের জায়গা আছে, তৃতীয় দিনও দেখেছিলাম। দ্বিতীয় দিন যেখানে আমরা গিয়েছিলাম দলমালাচারা পাস, ওখানে কিন্তু আমি অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা দেখিনি। মানে যেটা হাঁটার রাস্তা, হয়তো বিকল্প রাস্তা থাকতে পারে, কিন্তু সেটা হয়তো অনেক দূরে। কিন্তু ওই পাশাপাশি যে আমি হাঁটছি আমার পাশে অ্যাম্বুলেন্স আসবে, এরকম কিন্তু রাস্তা আমি সব জায়গায় পাইনি। এবং কোনো যদি প্রবলেম হয়, অপেক্ষা করতে হবে, এবং সে গাইডকে বলতে হবে, গাইড হয়তো কাউকে বলবে, তারপরে সে অ্যাম্বুলেন্সটা বেস থেকে আসবে, সময় লাগবে, তো ততক্ষণ তো বাঁচতে ওখানে হবে। মোবাইলের কোনো কানেক্টিভিটি আছে? মোবাইলের কানেক্টিভিটি হ্যাঁ ওখানে ছিল, মোবাইল কিন্তু কানেকশান ওখানে ছিল, ওখানকার যে লোকাল সিম নিয়েছিলাম, মোবাইল কানেক্টিভিটি ওখানে ছিল। তাহলে সেটা একটা বাঁচোয়া আর কি। সেটা একটা বাঁচোয়া,
জল সঙ্গে নিতে হবে, তোমার ওই টুকটাক খাবার দাবার নিতে হবে। আর আমি সবাইকে একটা কথাই বলবো যে যাওয়ার আগে অন্তত 1 মাস হাঁটা প্র্যাকটিস করতে হবে। যে কোনো ট্রেকিংয়ে যাওয়ার আগে তুমি হাঁটা প্র্যাকটিস করো। আমি মাঠে গোল দিয়ে মেরে দেবো, মানে গোল দিয়ে দেবো, এর কিন্তু ভাবনা চিন্তা করলে গেলে হবে না, অন্তত কৈলাসের মতো জায়গায় কখনোই নয়। আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা আমার ভিডিওটা দেখার সময়ও মনে হচ্ছিল। এই যে 3 দিনের যে পরিক্রমাটা, সেটার বদলে তো চরণ স্পর্শ, যেটা বলি চরণ স্পর্শ, এটা করলে অনেক বেশি লাভ। কেননা অবশ্যই আপনারা তো প্রথম দিন কৈলাস দেখতে পেয়েছেন, তারপরের 2 দিন তো আর কৈলাসের দর্শনই পাননি, দেখা তাহলে যায়, লাভটা কি? দেখা যায় না। আমি ওখানে গাইডকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের সঙ্গে যে গাইড ছিল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা কৈলাস কি দ্বিতীয় দিন দেখা যায়? বললো না, ওটা হচ্ছে শুধুমাত্র পরিক্রমা করার জন্যই বা ট্রেক করার জন্যই। কৈলাস প্রথম দিনই দেখা যায় জমদুয়ার থেকে, এবং হচ্ছে আমরা দেরাপুক যে গিয়েছিলাম সেই দেরাপুক থেকে। তারপরে কিন্তু কোথাও আর কৈলাসকে দেখা যায় না। এবং আমি ভিডিওতেও সবাইকে বলেছি যে যারা আপনারা কৈলাস যাচ্ছেন, আপনারা যখন দার্চেনে থাকছেন, দার্চেন থেকে আপনারা অষ্টপদ চলে যান, অষ্টপদে গিয়ে কৈলাস দর্শন করে আসুন। কিন্তু ওই কৈলাস দর্শনের আশায় আপনারা কিন্তু এই 40 কিলোমিটার হাঁটার কোনো দরকারই নেই। এমন নয় যে আমার 40 কিলোমিটার না হাঁটলে আমি হয়তো কৈলাস দর্শনের বিরাট কিছু মিস হবে, তা কিন্তু নয়। কৈলাস দার্চেন থেকেই ভালো মতো দেখা যায় এবং অষ্টপথ থেকেও দেখা যায়। পরিক্রমা জরুরি নয়, আমার ওখানে পৌঁছানো জরুরি, আমার মানস সরোবরে জল নিয়ে একটু মাথায় ছেটানো জরুরি, বা সঙ্গে 1 বোতল জল নিয়ে আসা জরুরি, মানস সরোবর বা গৌরীকুণ্ড। কিন্তু পরিক্রমা জরুরি নয়, এবং শরীর যদি সাপোর্ট না করে আমি বলবো পরিক্রমা করতে যাবেন না। কৈলাস দর্শন কিন্তু হয় না দ্বিতীয় তৃতীয় দিনে। আমার একটা জিনিস খুব খারাপ লাগছিল, ভারতীয় হিসেবেই খারাপ লাগছিল, যে ভারতীয়দের জন্য মানসরোবরে নেমে স্নান করা বারণ। হ্যাঁ, এটা কিন্তু কি খারাপ লাগার না, একটা জায়গা এরও না? একটা কারণ আছে। এর আগে যখন এই তীর্থ হতো, তখন কিন্তু যারা মানস সরোবর বা কৈলাস দর্শন করতে যেত, অনেকে যেত এখান থেকে, অনেক আশ্রম থেকে মানুষজন যেত, তা সেখানে কিন্তু তারা মানস সরোবরের কাছেই থাকতো। তখন কিন্তু অ্যাকোমোডেশন কনসেপ্ট আসেনি, আমি যেটা শুনেছি। ওখানেই তারা টেন্ট খাটিয়ে থাকতো, এবং মানস সরোবরের জলে তারা স্নান টান করে তারপরে ওখান থেকেই তারা কৈলাস দর্শন করতে যেত, এবং দর্শন করে এসে তারা আবারও স্নান করতো। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা না তো নিজের দেশকে সুন্দর রাখতে পারি, না প্রতিবেশীর দেশকে। ওখানে পড়ে থাকতো তোমার জামা কাপড়, শ্যাম্পু, সাবান, চিরুনি, তারপরে চাড্ডি, সব ওখানে পড়ে থাকতো। এবং ওই জায়গাটাকে ওরা এতটাই নোংরা করে রেখে দিত, তার জন্য কিন্তু চায়না গভর্নমেন্ট এটাকে নিয়ে কিন্তু প্রচণ্ড স্ট্রিক্টলি ব্যাপারটাকে দেখতে শুরু করলো, এবং ওই জলে নামাটাই বন্ধ করে দিল ভারতীয়দের। কোনো নামার কোনো ব্যবস্থাই নেই। আমি যে নেমে স্নান করবো, ওখানে লেখা আছে জলে নামবেন না। মানে অন্যান্য জায়গা, অন্যান্য দেশ থেকে যদি কেউ আসে তাদের জন্য কি তাদের allowed? জন্য হয়তো তারা তো চরণ স্পর্শ করতে পেরেছে। আমি তো দেখেছি বাংলাদেশ থেকে একজন ইউটিউবার, তারা গ্রুপ ট্যুর গিয়েছে, তারা তো কৈলাসে চরণ স্পর্শ করতে পেরেছে, কারণ কৈলাসের তো ইনার পরিক্রমা হয়, হ্যাঁ, ইনার করা ইনার যেটা। করা। কিন্তু আমাদের জন্য তো ইনার করা বন্ধ, আমরা তো আউটার করা করে এসেছি। ইনার করা যদি নাই করে, তাহলে সেই কৈলাসে চরণ স্পর্শ করবে কেমন করে? কৈলাস হচ্ছে মাঝখানে রয়েছে, আমরা তার পরিক্রমাটা করছি। কিন্তু ওই দেরাপুক থেকে একটা রাস্তা রয়েছে যেটা একদম কৈলাসের গোড়া পর্যন্ত পৌঁছায়, যেখানে গিয়ে আমি বলবো যে হাত বাড়ালেই কৈলাস, কৈলাসকে ছোঁয়া যায়, ছুঁয়ে ছোঁয়া দেখলাম। যায়। কোথায়? বন্ধ তো আমাদের জন্য, পারিনি তো আমরা। আমি চেষ্টা করেছি, নেপাল থেকেও চেষ্টা করেছিলাম যে করার, বন্ধ, আমাদের জন্য বন্ধ, ভারতীয়দের জন্য বন্ধ। হয়তো পরের বছর কি আনফরচুনেট না? প্রচুর সমস্যা। এবং কৈলাস বলেই নয়, আমি তো ফেসবুকে লেখাটেখা পড়ছিলাম যে ভারতীয়রা বিভিন্ন জায়গাতে গিয়ে এমন সব হারকাত করছে না, বিভিন্ন দেশে গিয়ে এমন কিছু কাণ্ডকর্তি করছে, যার জন্য আমাদের ভারতীয়দেরকে বিভিন্ন জায়গায় ভিসা নিয়ে এরপরে প্রবলেম তৈরি হবে। ভিসাই দেবে না, ইন্ডিয়ান নো ভিসা। মানে আমাদের এই ব্যাপারে সচেতন হতেই হবে, না হলে কিন্তু যারা আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করতে যাচ্ছি বা করছি, তাদের কিন্তু আগামী দিনে অনেক সমস্যা হবে, ভিসা পাওয়ার কিন্তু সমস্যা হবে। না, এই প্রবলেমটা কিন্তু সব জায়গায়, মানে আমি যেখানে যেখানেই ঘুরতে যাই, আমাদের বিশেষ করে আমি একদম জায়গা উল্লেখ করে বলছি, বাংলা, বিহার, ইউপি, এই 3টে জায়গার মানুষ বড্ড বদনাম হয়ে যাচ্ছে। হচ্ছে তো, তার জন্য ভারতীয়রা বদনাম হচ্ছে। দেশটা তো ভারত, তখন তো সে স্পেসিফিক করছে না যে না এ বাংলারই লোক, এ পশ্চিমবঙ্গেরই লোক, বা ইউপির এই জায়গার লোক, ভারতীয়রা মানে নোংরা করে। আর তার জন্যই পরবর্তী সময় যারা ভিসা পেতে অসুবিধা হচ্ছে, ভিসার যে ডিউরেশন কমিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি তো ভাবছি যে আমি ভিসা পাবো কি না। মানে ফেসবুকে যেরকম নিউজ দেখি যে এত প্রবলেম হচ্ছে ইন্ডিয়ানদেরকে নিয়ে, যেখানে যারা রেস্ট্রিকশন সেখানে তারা বেশি করে করছে। বিচ নোংরা করা, রাস্তায় গিয়ে যেখানে সেখানে ছবি তোলা, ট্রেনে চিৎকার চেঁচামেচি করা, নোংরা করা, সেগুলো ঠিক নয় না। আমি তো শিখি ওদের কাছে মতো গিয়ে যে কত সুন্দর করে একটা দেশকে পরিষ্কার রাখে। আমি বলি যে মানে হয়তো আমি আমার বাড়িটাকে এত সুন্দর রাখতে পারিনি, ওরা ওদের দেশকে এত সুন্দর রেখেছে। বাট এই বোধটা যতদিন না আমাদের মধ্যে আসবে, ততদিন না আমরা কোনো সুন্দর দেশ তৈরি করতে পারবো না। আমাদের ওই সুন্দর দেশটা শুধু লেখাতেই থেকে যাবে, আমাদের চিন্তাই থেকে যাবে। কিন্তু যতদিন না একটা দেশের মানুষ দেশকে ভালোবাসবে, দেশ কখনো উন্নত হবে না। মানে পার্টিকুলারলি আমি বলবো যে এই অভিজ্ঞতা দেশের বাইরে তো হয়ই, আমাদের যদি নিজের দেশের মধ্যেও দেখি, যদি দেখেন যে একটু পাহাড়ের দিকে আমরা যাচ্ছি, ওখানেই মানুষগুলো একটু আলাদা আমাদের এখানকার মানুষের থেকে। থেকে
খুব খারাপ লাগে, মানে আমি গিয়েও দেখি ওরা বলে যে না আপনারা তো নোংরা করেন, প্লাস্টিক ফেলেন এখানে ওখানে ফেলে দেন, প্লাস্টিক ফেলবেন না কিন্তু প্যাকেটের মধ্যে ভরে রাখবেন। তুমি যে কোনো একটা ট্যুরিস্ট স্পটে যাও পাহাড়ে এখন, সেখানে গিয়ে তুমি প্রথমে দেখবে সেখানে হয়তো জলের বোতল, চিপসের প্যাকেট, তারপরে তোমার ওই সফট ড্রিঙ্কের কোনো একটা হয়তো প্যাকেট, বেশিরভাগ ক্ষেত্রে কোথাও হয়তো বিয়ারের ক্যান, এইসব কোল্ড ড্রিঙ্কের ক্যান ফেলে রাখে, কাঁচের বোতল। কাঁচের বোতল। তো এইগুলো যদি আমাদের মধ্যে চিন্তাভাবনাগুলো উন্নত না হয় যে আমি নোংরা করব না, এটা আমার দেশ, এটা আমার মাতৃভূমি, এটা আমার ভারত মা, আমি নোংরা করব না, এই চিন্তাভাবনা যতদিন না মানুষের মধ্যে আসবে, ডিসিপ্লিন যতদিন না দেশের লোক হবে, ততদিন কোনো নেতা কোনো মন্ত্রী যাই বলো কখনো দেশকে সুন্দর করতে পারবে না। আগে দেশের মানুষকে সুন্দর হতে হবে। ওই জন্য প্রত্যেকটা মানুষের উচিত জাপান গিয়ে ঘুরে আসা, দেখে আসা জাপানের লোকজন কেমন করে দেশটাকে সুন্দর রেখেছে। জাপান নিয়ে যখন বললেন তখন একটু জাপান নিয়েই জানতে চাই, মানে সবাই কিন্তু বলে যে জাপানের ট্রেন জার্নি, মানে সেই এক্সপিরিয়েন্সটা তো আপনার মারাত্মক ছিল। প্রথম দিন গিয়ে তো আমি 2-3 ঘন্টা এয়ারপোর্টে বসে আছি এয়ারপোর্টে, আমি কোন ট্রেনে যাবো, এত ট্রেন এত লাইন। এবং তারপরে যাই হোক সড়গড় হলো, সময় লাগলো যখন। এই যে টোকিওতে যখন গিয়েছিলাম, সিনাগাওয়াতে গিয়েছিলাম, এক একটা স্টেশন থেকে আমি ভাবতাম যে আমরা হাওড়া স্টেশনে কি ঘাবড়ে যাই যে এতগুলো প্ল্যাটফর্ম, 23টা প্ল্যাটফর্ম, কোথার থেকে ট্রেন ছাড়বে। এখানে তো মানে নানা রকম কোম্পানির ট্রেন নানা রকম প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। মানে স্টেশনে একটা লকারে আমি ব্যাগ রেখেছি, সেই লকারটা খুঁজতে আমার 1 ঘন্টা লেগেছে। আমি সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না। পরবর্তী সময় মোবাইলে ছবি তুলে ভিডিও করে আমি মার্ক করে রেখেছিলাম যে আমাকে এই জায়গাটায় ঘুরে আসতে হবে। এত বড়ই একটা স্টেশন হচ্ছে টোকিও, এবং সেখানে এত ট্রেন এত কিছু, তার মধ্যে যখন ঘুরছি ব্লগ বানাচ্ছি, মানে জাপানের ট্রেন আর অঙ্ক মানে একটা সেম জিনিস। মানে অঙ্কের যেমন সমাধান করা খুব মুশকিল, যারা অঙ্কে দুর্বল তাদের অঙ্ক প্রবলেম, তেমনি জাপানের ট্রেনের প্রবলেম মানে না বুঝলে খুব মুশকিল। ওখানকার লোকেরাই বলে যে অনেক ইন্ডিয়ান আছে বলে আমরাই বুঝতে পারি না মাঝে মধ্যে যে কীভাবে কোন ট্রেন ধরবো। এত ট্রেন, এত লাইন, এত রুট, এত জটিলতা। ভাষা? ভাষা ওরা কেউ বোঝে না, ইংরেজি বলতে চায় না, ট্রান্সলেট করে করে বলতে হচ্ছিলো। আমি তো ট্রান্সলেটার সবসময় থাকে ফোনে, ট্রান্সলেট করে করে বলছিলাম ওদের সাথে কথা, বোঝে মানে না, ওরা মনে হয় জানলেও বলতে চায় না। কেউই বলতে চায় না। ওই যে বললাম তোমাকে, সবথেকে বেশি ইংরেজি বাঙালিরাই বলে। ওই যে প্লেনে আমি আসছি আগের দিন, একজন বলছে ইংরেজিতে কথা বলছে, ব্যাগটা সরান, আল্লাহ আপনি বাংলায় বলতে পারেন। তার আগে দেখছিলাম বাংলায় ওরা কথাবার্তা বলছে, আল্লাহ আপনি বাংলায় কথা বলতে পারেন, আমি বুঝি বাংলা। তো বাঙালিরাই মনে হয় বাইরে গিয়ে সবচেয়ে বেশি ইংরেজি বলা শুরু করে, শুরু এয়ারপোর্ট থেকে। মানে তখন আর বাংলাকেও বলে না, যদি বাংলা বললে আমার যদি ভ্যালু কমে যায়, কেউ গুরুত্ব না দেয়। আমি তো বাংলাদেশ সব জায়গায় চালাই। প্রত্যেকটা দেশ যাদের যেটা ভাষা তারা সেই ভাষাতেই কথা বলে, এবং পারতপক্ষে চেষ্টা করে তারা অন্যান্য মানে ভাষায় কথা না বলার। সেদের সব কিছু তারা সে ভাষাতেই বলে, বাধ্য হয়ে হয়তো বলতে হচ্ছে কোথাও, বা কাজের জন্য দরকার ইংরেজিতে বলছে। কিন্তু আমাকে যে বাইরে যেতে গেলে ইংরেজি জানতেই হবে, আমাকে যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আমি তো এখনও দেখিনি। এত সুন্দর একটা ভাষা, এই ভাষাতে কি আমি বুঝি না, কোথাওই কোনো সমস্যা নেই। বরং বাংলা বললে আমি তো বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাও চালিয়ে দিই। তো যেমন এদিন যখন আমি মোম্বাসা গিয়েছিলাম, তো ওখানে সমুদ্রের ধারে এরকম চেয়ার রাখা রয়েছে। তাই আমি বলছি এই চেয়ার ভাড়া কত দিচ্ছেন, 1 ঘন্টার জন্য কত চেয়ার ভাড়া? তো ওখানে যে আফ্রিকান মহিলা ছিলেন হাসছেন, বাট তারপরে বুঝতে পেরেছে ও চেয়ার নেই, তখন ওখানকার কারেন্সিতে বলছে এত টাকা। তো কি আছে, ভাষা মনের জিনিস, মনের অনুভূতি, আমি সেটা যেভাবে হোক প্রকাশ করি, মানুষ বুঝতে পারবেই। ওই ইংরেজি যে জানতেই হবে আমাকে, ওটা ছাড়া চলবে না, এটা ভুল কথা। কিছু যারা ইংরেজি জেনেছে, মানে একটু লিখতে পড়তে পারে, তারা সব জায়গায় যেতে পারে, কোনো চাপ নেই। এবার একটু অন্যদিকে আসি, এবার একটু বিজনেসের দিকটায় আসি। কেননা সবার প্রশ্ন যে কৌশিক দা কেমন রোজগার করে, কিভাবেই বা রোজগার করে। তো এই স্ট্র্যাটেজিটা একটু জানতে চাইবো, ছোট করে যারা নতুন ইউটিউব করছে তাদের জন্য। এই স্ট্র্যাটেজিটা সবার জন্যই এক। প্রথমত বলি যে ইউটিউব যখন মানুষ শুরু করছে, মানে আমি আমার কথা দিয়ে বলি, প্রথমে যদি আমি ভাবি যে আমি রোজগার করব, তাহলে কিন্তু মুশকিল। মানে টাকার পেছনে যদি কেউ ছোটে, টাকা কিন্তু আরও পেছনে ছুটবে। আমাকে ভাবতে হবে আমি কীভাবে আমার বেস্টটা দেবো। আর ইউটিউব থেকে যে আর্নিংয়ের ব্যাপারটা হয়, সেটা তো ইউটিউব একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, এবং আমরা যে ভিডিওগুলো যখন চলে সেখানে যে অ্যাডগুলো চলে, সেই অ্যাড থেকে যে রেভিনিউ জেনারেট হয় সেটা কিন্তু আমাদের প্রত্যেক মাসে রেভিনিউ হয়ে আসে। এবার যারা ধরো আমরা খুব কম প্রমোশন করি, বা আমাদের নিজের টাকায় আমরা ঘুরি, এই যে আমি আফ্রিকা গিয়েছি এবং জাপানেও যখন গিয়েছিলাম, আমি দর্শকদের বলেছিলাম আপনারা না প্লিজ অ্যাডগুলো দেখবেন, অ্যাডগুলো স্কিপ করবেন না। ভিডিও যারা দেখছেন তাদেরকেই অনুরোধ, যদি আমার ভিডিওটা 100 জনও দেখে, 100 জনের মধ্যে 10 জনও যদি পুরো ভিডিও দেখে, আমি এতই 10% ধরলাম মাত্র, অ্যাডগুলো দেখবেন। ওই অ্যাডগুলো দেখলে আমার একটু আর্থিক উপার্জন হবে। তো এটাই কিন্তু মানে ইউটিউবের আর্নিং, যে ভিডিওতে অ্যাড কীরকম চলছে, ভিডিওটা কত মিনিটের হচ্ছে, এবং সেই ভিডিওটা কোন জায়গার ওপরে হচ্ছে, তার উপরেই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ইউটিউবের আর্নিং। যেমন ধরো অনেকে বলে যে ট্রেন ব্লগ বানায় ভিউয়ের জন্য, ট্রেন ব্লগের প্রচুর ইনকাম।
সম্পূর্ণ কিন্তু ভুল। ট্রেন ব্লগে কিন্তু কোনো ইনকাম নেই, কারণ ট্রেন ব্লগ হচ্ছে একটা খুব নর্মাল জিনিস, এবং সেখানে একটা ভিডিওতে যদি আমার 3 লাখ 4 লাখ 5 লাখও ভিউ হয়, সেখানে যে অ্যাড ইউটিউব চালায়, তো সেখান থেকে কিন্তু খুব বেশি আর্নিং হয় না। মানে প্রচুর ভিউ মানে প্রচুর আর্নিং, এটা কিন্তু ভুল কথা। ইউটিউবের আর্নিং সবসময় ডিপেন্ড করে তোমার ভিডিওর কোয়ালিটি, তুমি কোন জায়গায় ভিডিও বানাচ্ছ, কী টপিকের উপর বানাচ্ছ, এবং সেখানে ইউটিউব কীরকম রেভিনিউ জেনারেট করছে বা অ্যাড চালাচ্ছে। বিশেষ করে যেমন ফেস্টিভ টাইম, এই যে এখন পুজোর সময়, এখন ধরো তুমি ভিডিও দিচ্ছ, এখন তোমার ভিডিও থেকে ভালো ভালো অ্যাড চলে, তোমার একটা আর্নিং হবে। আবার একই ভিডিও তুমি ধরো 2 মাস পরে বা 3 মাস পরে চালাচ্ছ, মার্চ মাসে যখন ইয়ার এন্ডিং, তখন তো আর্নিং কম হবে। এটা কিন্তু এরকম জোয়ার ভাটার মতো আর কি, আর্নিং বাড়া কমা করে। তার মানে ইয়ার এন্ডিংয়ে আর্নিং কম হয়? হ্যাঁ, এপ্রিল মাসের শুরুতে আর্নিং কম হয়, ইয়ার এন্ডিংয়ে কখনো আর্নিং কম হয়। ইউটিউবের কোনো ফিক্সড আর্নিং নেই যে তুমি প্রতি মাসে এত টাকা ইনকাম করবে। এটা ডিপেন্ড করছে তোমার ভিডিওর দেওয়া, ভিডিওর লেন্থ, এবং তুমি কোথায় যাচ্ছ তার উপরে। যেমন হয়তো আমি রাশিয়া গিয়েছি, হয়তো রাশিয়ার ভিডিও থেকে আমার ভালো রকম আর্নিং হয়েছে। আবার আমি যখন মালয়েশিয়া গিয়েছি, সেখানকার ভিডিও থেকে আর্নিং হয়নি, সেখানে ভিডিও ভিউজও হয়নি, আর্নিংও হয়নি। ভিউজ তো একটা ম্যাটার করে, প্লাস সেই সাথে আমি কোথায় যাচ্ছি এবং কী ভিডিও দিচ্ছি তার উপরে। এবং কখনো কখনো লিমিটেশনও হয়ে যায়, মনিটাইজেশন। যেমন আমি হিরোশিমা নাগাসাকি ভিডিও বানিয়েছি, সেখানে কিছু আমি বোম্বিংয়ের দৃশ্য দেখিয়েছিলাম, এইভাবে বোম পড়েছিল, সেখানে ভিডিও সেইটাকে করে দিয়েছি ইউটিউব লিমিটেড, সেখানে আমার কোনো আর্নিংই নেই। কুম্ভ মেলায় গিয়েছি, হয়তো নাগা সন্ন্যাসীদের ভিডিও দেখিয়েছি, লিমিটেড, কোনো আর্নিংই নেই। কাজে আমরা খানিকটা ফিল করতে পারি যারা কাজেই ইউটিউবের তুমি সঙ্গে জড়িত। বলতে পারবে না যে আমি প্রচুর প্রচুর ভিউ মানে প্রচুর প্রচুর টাকা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সেটা ফেসবুকে তো আরও বেশি, মানে ফেসবুকে ধরো 28-30 মিলিয়ন ভিউ হচ্ছে, মাসগুলো ইনকাম হচ্ছে 14 থেকে 15 হাজার টাকা, ঠিক আছে? এটা ফেসবুকের কথা বলছি। ইউটিউবেও কিন্তু তাই, ইউটিউবের ওপরে আর্নিংটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ভিউজের ওপরে এবং হচ্ছে অ্যাডের ওপরে। ভিউজটা সবসময় ম্যাটার করে, এবং ক্লিক রেট, সিটিআর, মানে তোমার ভিডিওতে কতজন ক্লিক করেছে, কত সময় ধরে ভিডিওটা দেখেছে, এত কিছু মিলিয়ে তুমি বলতে পারো যে না আর্নিং। কিন্তু বিদেশের ভিডিওতে যা ভিডিও আমরা দিই বা যে টাকা খরচ করি, ইউটিউব থেকে কিন্তু সেই টাকা ওঠে না, সে টাকা তোলা সম্ভব না। তাহলে টাকাটা আসে কোথা থেকে? টাকাটা আসে এরকম করে জিনিসটা করতে হয় আমাকে, যে ধরো আমি এই যে আফ্রিকা গেলাম, এটা ধরো সেপ্টেম্বর মাস, আমি সেপ্টেম্বর মাসে আফ্রিকা গিয়েছি, এবার সেপ্টেম্বর মাসে ভিডিও দিলাম, সেখান থেকে কিছু রেভিনিউ জেনারেট হলো। অক্টোবর মাসে আমি আর কোথাও যাবোই না, অক্টোবর মাসে আমার ওই ভিডিওই চলবে, ধরো আরও কয়েকটা এপিসোডও চলবে। এবার 2 মাস মিলিয়ে আমার যা আর্নিং হলো, আমি বলতে পারলাম যে আমার খরচটা উঠলো, বা 3 মাস পরে হয়তো উঠলো, এমন নয় কিন্তু, বা আমি একটা কোথাও প্রমোশন করলাম, সেখান থেকে টাকা এলো, কিন্তু ওই ভিডিও থেকেই যে তোমার খরচ উঠবে, বা তুমি ভিডিও দিয়ে যে তোমার আর্নিং হবে, বা তুমি লাভ করে বিশাল, তুমি 3 লাখ খরচ করে 6 লাখ তুলবে, সে গল্প অন্তত আমার জীবনে নেই বা বাংলা ইউটিউবে নেই, কারণ এত ভিউজ আমাদের হয়ও না, আর এত রকম ভালো ভালো অ্যাড কিন্তু এখানে চলেও না। কিন্তু এই যে ব্র্যান্ড প্রমোশন, এই কথাটা কিন্তু এখন খুব শোনা যায় যে ইউটিউবাররা বা ইনস্টাগ্রামে যারা কাজ করছে, ফেসবুকে যারা কাজ করছে, তারা প্রচুর ব্র্যান্ড প্রমোশন করে। এই ব্র্যান্ড প্রমোশনগুলো পাওয়ার জন্য কি করতে হয়? ব্র্যান্ড, দেখো বিভিন্ন রকম সংস্থা আছে যারা এই ব্র্যান্ডের সাথে তোমাকে কোলাপ করিয়ে দেয়। ব্র্যান্ড কিন্তু সবসময় সরাসরি আমার সাথে যোগাযোগ নাও করতে পারে, বা আমি যদি ব্র্যান্ডকে ইমেল করি, তারা কিন্তু আমাকে রেসপন্স নাও করতে পারে। প্রচুর সংস্থা আছে, যখন তোমার চ্যানেলে বড় হতে শুরু করবে, তখন তারাই তোমাকে যোগাযোগ করবে, এবং তারা তোমাকে বলবে যে আপনি অমুক ব্র্যান্ডের সাথে কাজ করুন। ধরো তুমি মামা আর্থের সাথে আমি প্রথমে কাজ করতাম, মামা আর্থের সাথে কাজ করুন, তা মামা আর্থ সংস্থা ওদের সাথে কন্ট্যাক্ট করতো, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতো, এবং তারা বলতো যে আপনি আপনার ভিডিওর জন্য কত টাকা নেবেন। আমি একটা চার্জ বললাম, তারা নেগোশিয়েট করতো। মানে ব্যাপারটা হতো এরকম, মানে এরকমই হয়। ধরো তুমি একটা ভিডিওর জন্য, একটা ইন্টিগ্রেটেড ভিডিওর জন্য চার্জ করছো, ধরো তুমি 30,000 টাকা, ওরা ব্র্যান্ডের থেকে নিচ্ছে 60,000 টাকা। ওরা কিন্তু আমাকে চেনে না, ওরা কিন্তু চেনে হচ্ছে ওই কোম্পানিটাকে, এবং ওই কোম্পানিটা নিজের পকেটে রাখছে 30,000, বাকি 30,000 তোমাকে দিচ্ছে, তাতে ওদেরও জীবন চলছে, আমাদেরও ইনকাম হচ্ছে, এভাবে জিনিসটা চলে। এইভাবেই হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন। এখন তো প্রচুর ব্র্যান্ড, এখন তো সবাই ইনস্টাগ্রামে কোলাব করে, এই করে সেই করে, কিন্তু ইউটিউবের বা সোশ্যাল মিডিয়ার কিন্তু আসলি যদি ইনকামের কথা বলি, ইনকাম সেটা কিন্তু ব্র্যান্ড কোলাবোরেশনই হয়। ওই ভিউজ থেকে ইনকাম হবে, আমি প্রচুর ইনকাম করে আমি প্রচুর টাকা রোজগার করবো, ভিউজ হয় এত, এটা কিন্তু ইউটিউবে হয় না। এই যে গ্রুপ ট্যুর, এই যে সমস্ত ট্রাভেল ব্লগাররাই কিন্তু এখন গ্রুপ ট্যুর করছে, আপনাকে দেখা যাচ্ছে না কেন? দেখো, গ্রুপ ট্যুর ব্যাপারটা হচ্ছে যে, প্রথমত গ্রুপ ট্যুর মানে হচ্ছে একটা, যারা করছে গ্রুপ ট্যুর, তারা কিন্তু নিজেরাকে গ্রুপ ট্যুর করছে না, তারা কোনো না কোনো সংস্থার কাঁধে ভর করে গ্রুপ ট্যুর করছে। আমি একটা সংস্থার সাথে কোলাপ করছি, এবং আমি বলছি যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সবাই আমার ফেস ভ্যালু চেনে, আমার ফেস ভ্যালু আছে, সবাই বলছে আমি কৌশিকদার সঙ্গে গ্রুপ ট্যুরে যাচ্ছি, কিন্তু সে কিন্তু কৌশিকের সঙ্গে যাচ্ছে না, যাচ্ছে একটা এজেন্সির সঙ্গে। তো সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, যে গ্রুপ ট্যুরে আমি সবাইকে নিয়ে গেলাম, এবার সেক্ষেত্রে আমার যে পরিচয়টা, আমার ব্লগার পরিচিতি কিন্তু কোথাও কোথাও যেন আমার মনে হয় যে এটা কিন্তু হারিয়ে যাচ্ছে,
বা হারিয়ে যেতে বসেছে। কারণ মানুষ আমাকে নির্বাচন করেছিল যে এই ছেলেটা একা একা সব জায়গায় যায়, ও ভিডিও বানায়, ও হোটেলের অ্যাড্রেস দেয়, সব কিছু দেয়, এই দেখে আমরা বেড়াতে যাই। আমি কৌশিক এভাবে চিনেছি। আজ যদি আমি সবসময় গ্রুপ ট্যুর করতে শুরু করি, তাহলে কৌশিক কিন্তু আর ট্রাভেল ব্লগার থাকবে না, সে কিন্তু একটা আলটিমেট ট্রাভেল এজেন্টে পরিণত হবে। হ্যাঁ, হতে পারে গ্রুপ ট্যুর করে আমার সাথে প্রচুর মানুষের যোগাযোগ হচ্ছে, আমার প্রচুর আর্নিং হচ্ছে, যার যত ইনকাম তার সমাজে তত প্রতিপত্তি বেশি, আমার প্রচুর ইন্টারভিউ সবাই নিচ্ছে, আমার কাছে ভালো গাড়ি আছে, আমি অনেক ভালো ভালো বিজনেস করছি। কিন্তু কোথাও আমার মনে হয় যে এইটা কিন্তু আমার পরিস্থিতি কোথাও হারিয়ে যাবে। এবং সবাই যদি আমরা গ্রুপ ট্যুরে নেমে পড়ি, তাহলে ট্র্যাভেল ব্লগ যে শিল্পটা, সেই ব্লগার তো শিল্পী হারিয়ে যাবে। এমনিতে তো বাংলায় সব শিল্প এমনিতে থাকে না, এটা তুমিও ভালো করে জানো। তো আজ যদি এটাও হারিয়ে যায়, মানে আমি যখন একটা গ্রুপ ট্যুরে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, তখন অনেকে হতাশও লিখেছিল যে কৌশিকও সবার মতো হয়ে গেল, কৌশিক তো এরকম ছিল না, ওকে তো আমরা ডিফারেন্ট ভাবতাম। তো সেদিনই প্রমিস করেছিলাম যে আমি একটাই গ্রুপ ট্যুর করবো, আর হয়তো আগামী দিনে গ্রুপ ট্যুর করবো না, বা করলেও খুব কম, লিমিটেড, হয়তো বছরে একটা কি দুটো। কিন্তু আমি গ্রুপ ট্যুর মানে চাই না করতে। আমার যেরকমভাবে চলছে, যেরকম করে আমি আমার জীবন শুরু করেছিলাম, ব্লগিং কেরিয়ার শুরু করেছিলাম, যে আমি নিজে যাবো সব জায়গায়, মানুষকে দেখাবো, মানুষ দেখবে, মানুষ বেড়াতে আসবে, এবং সেখানকার A to Z ইনফরমেশান দেওয়া, মানুষ এভাবেই যাবে। হ্যাঁ, আমি কিন্তু বলছি না যে আপনারা গ্রুপ ট্যুরে যাবেন না, আপনারা গ্রুপ ট্যুরের সঙ্গেও যান, আপনারা এজেন্সির সঙ্গেও যান, কিন্তু ব্লগার হিসাবে আমার যেটা কর্তব্য আমি সেটা করব, বাকিটা মানুষ সিদ্ধান্ত নেবে। আপনি কিন্তু সব সময় পুরো প্ল্যানটা একা করায় বিশ্বাসী, মানে একা ঘুরতে যাওয়ায় বিশ্বাসী, সেটা ফ্যামিলি নিয়েই হোক না কেন। এটা কেন? এটার পেছনে কোনো কারণ আছে? খরচ কি কম হয়? খরচ তো অনেক কমে যায়। আমি এইবার আগে একার কারণটা বলে দিই। আমি ছোটোবেলায় বাবা মার সাথে বেড়াতে যেতাম খুবই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বেড়াতে যেতাম হচ্ছে এরকম এজেন্সির সাথে, ওই গ্রুপে যেতাম। তো সেখানে গিয়ে দেখতাম যে এই হোটেলের রুম নিয়ে কাড়াকাড়ি চলে, এই আমি এই রুমটা চাই, সেই চাবি নিয়ে মারামারি, আমার এই রুম চাই, আমারও রুম চাই, আমি এই খেতে বসবো, বাসের সামনের সিটে কে বসবো, জানলার ধারে কে বসবো। এইসব দেখে ভাবতাম এই ট্রিপটা তো আমরা নিজেরাও করতে পারতাম। তো তখন তো ছোটো ছিলাম, বাবা আমাকে বলতে পারতাম না, বোঝাতেও পারতাম না হয়তো। তো তখন দেখলাম আমাদের স্ট্রাইক করতো যে ভাই আমি নিজে যাব। এবং যখন বড় হলাম তখন দেখলাম যে এই যে আমরা বলি যে বেড়াতে যাব, আমরা ভয় পাই, সাহস করে বেরোই না। কিন্তু যদি আমি বেরোতে পারি না প্ল্যান করে নিজেরা, বিশেষ করে আজকের দিনের যুগ যেরকম উন্নত হয়ে গিয়েছে, আজকে সোশ্যাল মিডিয়া রয়েছে, বিভিন্ন রকম বেড়ানোর গ্রুপ রয়েছে, আমি তো গুগলে সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। কাজে নিজেরা যাওয়াটা কিন্তু কোনো একটা কঠিন ব্যাপার নয়, এবং তাতে কিন্তু ঘোরাটা অনেক ভালো হয়, অনেক সাশ্রয়ী হয়। আফ্রিকার একটা ট্রিপে যখন আমি দেখছি কোনো এজেন্সি হয়তো ইন্ডিয়া থেকে তারা বলছে 3 লাখ, 4 লাখ, 2.5 লাখ, 5 লাখ, এত টাকা। কিন্তু যখন আমি আফ্রিকা গিয়ে পৌঁছাচ্ছি তখন দেখছি এখানে কিন্তু ট্রিপ করতে এতটা খরচ হয় না। কতটা খরচ হতে পারে? আফ্রিকা ট্রিপ 1.5 লাখ টাকাতেও হয়। তুমি 1.5 থেকে 2 লাখ টাকা দিয়েও কিন্তু আফ্রিকা খুব ভালো করে প্লেনের ভাড়া দিয়ে ঘুরে আসতে পারবে। সত্যি সত্যি সেটা সম্ভব? অবশ্যই সম্ভব। তার জন্য সেই জন্য তো আমার ব্লগ, আমি তো আমার ব্লগের সমস্ত খরচা নিচে লিখে দিচ্ছি। তুমি যদি ব্লগগুলো প্রত্যেকটা ফলো করো, আমি যখন মাসাই মারা যাবো, আমি দেখেছিলাম মাসাই মারাতে গিয়েও কিন্তু খরচা কমানো যায়, অনেক অপশন আছে, কমানোর অনেক অপশন আছে। 1.5 লাখ টাকায় একটা লোক আফ্রিকায় গিয়ে মাসাই মারা সাফারি করে ঘুরে আসতে পারবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। হ্যাঁ, যত গুড় তত মিষ্টি। আমি যদি মনে করি আমি এখন খুব ভালো একটা হোটেলে থাকবো, আমি একা একটা ভালোভাবে সাফারি করব, সেক্ষেত্রে খরচ অবশ্যই বাড়বে। কিন্তু আমার যদি বাজেট 1.5 লাখ টাকা হয় এবং মনে করি আমি গ্রুপে সাফারি করব, আমি আফ্রিকা যাবো, মাসাই মারা যাবো, আমি ঘুরে আসবো, সে পারবে। সম্ভব, সবটাই সম্ভব। সেটা তো আমি ব্লগে তো বলেই দেবো, যখন মানুষ দেখবে তখন মানুষ ফিল করবে না। এই জন্য তো মানুষ ব্লগারকে আমাকে চুজ করেছে। কাজেই আমার কর্তব্য আমি করব। তারপরে যদি মানুষ বলে কখনো না কৌশিকদা আপনার সাথে আমরা ঘুরতে যাব, সেটা ভবিষ্যতে ভাবা যাবে, সেটা আলাদা কথা। কিন্তু আমি বারংবার বলবো, যদি আমিও গ্রুপ ট্যুর করি, যারা পারবে না তারা আমার সঙ্গে যেতেই পারে, যারা পারবে, যাদের সেই ক্ষমতা আছে, তারা নিজেরা যাক, বেশি এক্সপ্লোর করবে, বেশি ঘুরবে, এবং খরচ তাতে কম হবে। কৌশিকদা, একটাই কথা বলবো শেষে, আপনি যেরকম মানুষ আমার কথা বলে আজকে মনে হলো, এরকমই সবসময় থাকবেন, একদম চেঞ্জ হবেন না, আর অনেক অনেক আরও বেশি সাকসেস আপনার জীবনে আসুক। খুব ভালো থাকবেন। অনেক কথা হয়তো বাকি থাকলো। প্রথম পডকাস্ট ছিল আজকে তোমার সাথে, 5 বছরে আমার প্রথম পডকাস্ট আজকে। আমারও খুব নার্ভাস লাগছিলো প্রথমে যে কী বলবো না বলবো, বাট এখন তো মনে হচ্ছে এটা জাস্ট গল্প করছি। একদম গল্প। আমাদের এখানে আমাদের পডকাস্টের এটাই কিন্তু থিওরি, যে আমরা পডকাস্টটাকে গল্পের মতন করে একটা মানুষকে জানবো। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমিও খুব ভালো থেকো, আবারও দেখা হবে কোনো দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।